প্রিয় জবা ফুল। মৌমিতা হোসেন। পর্ব 11 থেকে 20। এত রাগ কেন তোমার? একটা মানুষ এতবার ফোন করছে, মেসেজ দিচ্ছে, অথচ তুমি তাকে পাত্তাই দিচ্ছ না। চৈতালি কোন উত্তর না দিয়ে বইয়ের দিকে মনোনিবেশ করে। ফাল্গুনী তখন কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তুমি কি ভাইয়াকে ব্লক করেছ? মানে স্থায়ীভাবে ছেটে ফেলেছ? চৈতালি কিছু না শোনার ভান করলে ফাল্গুনী এবার বা হাতের রাখা একটা ওয়েনমেন্ট সামনে ধরে বলে, ঠিক আছে, কিছু বলতে হবে না। এটা রাখো। ঘুমানোর আগে লাগিয়ে নিও। তোমার নাকি কাঁধে কি হয়েছে? আমি তো খেয়াল করিনি। ভাইয়া বলল তুমি নাকি ব্যথা। চৈতালি এবার আর চুপ থাকতে পারে না। চেঁচিয়ে বলে, ওই বেয়াদবটা তোকে আবার ফোন দিয়েছে? আবার? ফাল্গুনী এবার খানিকটা দূরে সরে বসে বলে, তো আর কি করবে বলো? তুমি ফোন রিসিভ না করে উল্টো ব্লক দিয়েছ। আরে একবার রিসিভ করে অন্তত শুনতে তো পারতে যে কি বলতে চাচ্ছে। তাহলে তো আর আমাকে এসব ঝামেলায় ঢুকতে হয় না। তোমাদের জন্য আমি শান্তিতে ক্লাসটাও করতে পারি না। সব সময় তোমার জন্য আমাকেই ভাইয়ের কথা শুনতে হয়। কথাগুলো বলে ফাল্গুনী এবার পাকোড়ার বদলে দাঁত দিয়ে নখ কাটতে থাকে আর বোনের দিকে তাকিয়ে থাকে পরবর্তী প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু না, চৈতালি এবার আর কোন কথা বলে না। কারণ সে জানে এখানে কথা বলে কোন লাভ নেই। আগে ফাল্গুনী তার পক্ষ হয়ে কথা বললেও, তার সব কথা শুনলেও এখন আর শোনে না। বিশেষ করে দীপ্রর ব্যাপারে কোন কথাই শোনে না। চৈতালির ধারণা দীপ্রর সাথে কথা বলে বলেই তার বোনটাও দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। তাই আবারও নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বইয়ের পাতায় চোখ রাখে। এদিকে বোনের কোন প্রতিক্রিয়া না দেখে ফাল্গুনী অনুরোধের স্বরে বলে, বলছিলাম যে একবার একটু ফোনটা রিসিভ করে কথা বলেন নাও না আপু। না হলে ভাইয়া আমাকে বারবার নক দেবে। জানি ভাইয়াকে তোমার একদম পছন্দ না, কিন্তু ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসে। কাল দেখলে তো তোমার জন্য কেমন করলো। তাই প্লিজ। ফাল্গুনী কথাগুলো বলে চলে যেতেই বই রেখে চোখ বন্ধ করে ফেলে চৈতালি। বিরক্তি, রাগ প্রকাশে ব্যর্থ হয়ে সবটা আবার চাপা দেয় হৃদয়ের গোপনে। না চাইতেও স্মৃতির পাতায় আবার ভেসে ওঠে সেই পুরনো স্মৃতি। চৈতালি তখন অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। একদিন হঠাৎ করেই বড় ভাই ফাহিমের কয়েকজন বন্ধু তাদের বাসায় আসে। সেদিনই তাদের সাথে চৈতালি আর ফাল্গুনীর প্রথম পরিচয় হয়। চৈতালি খেয়াল করে ভাইয়ের সব বন্ধু বান্ধবী তাদের সাথে স্বাভাবিক আলাপ করলেও তুষার নামে এক বন্ধুর আলাপে ছিল ভিন্নতা। দেখতে আকর্ষণীয়, স্মার্ট, সব মিলিয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ার মতো একজন। চৈতালির তাকে বেশ ভালো লাগে। আর এজন্য প্রথম আলাপের এক পর্যায়ে মোবাইল নাম্বার আদান প্রদানও হয়ে যায়। অবশ্য এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে তুষার নিজেই। এরপর মোবাইলেই শুরু হয় দুজনের আলাপচারিতা। ভাইয়ের বন্ধুর প্রতি জীবনে প্রথম ভালো লাগা সৃষ্টি হওয়াতে মনে ভীষণ দ্বিধা, সংশয় কাজ করতে থাকে। কিন্তু তবুও কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারে না। ফোনালাপের এক পর্যায়ে তুষারের পক্ষ থেকেই আসে প্রেমের প্রস্তাব, যা প্রত্যাখ্যান করা ছিল চৈতালির জন্য অসম্ভব ব্যাপার। কারণ ততদিনে তুষারের মোহে প্রেমে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়েছিল সে। শুরু হয় তাদের নতুন পথচলা। ক্লাসের ফাঁকে হাতে গোনা কয়েকবার দেখা করলেও ফোনেই সারাক্ষণ যোগাযোগ হতো। উপহার দেয়া নেওয়া হতো। তবে সবটাই হতো সবার অগোচরে। কিন্তু এসব কি আর সবার অগোচরে থাকে? এক না এক সময় তো সবার সামনে চলেই আসে। চৈতালির বেলায়ও ঠিক তাই হলো। সম্পর্কে জড়ানোর কয়েক মাস পরেই বিষয়টা ফাহিমের নজরে পড়ে আর সাথে সাথে সে চৈতালিকে তুষারের বিষয়ে সাবধান করে দেয়। তুষার ছিল ডাক্তার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবার টাকার জোরেই যোগ্যতা না থাকা সত্ত্বেও মেডিকেলে ভর্তি হয়েছিল সে। ছোটবেলা থেকে বেশ আহ্লাদেই বড় হয়েছে। যখন যা চেয়েছে তাই পেয়েছে। দেখতে ভালো, ধনী পরিবারের সন্তান, তাই তার পেছনে অনেক সুন্দরী মেয়েরাও ঘুরে বেড়াত। তুষারও তাদের প্রশ্রয় দিত। কিছুদিন সম্পর্কে জড়িয়ে ঘুরে বেরিয়ে এরপর হতো ব্রেকআপ। সত্যি বলতে এসব কোন মেয়েদের প্রতি কোনকালেই তার আলাদা কোন অনুভূতি ছিল না। ছিল না কোন প্রেম বা ভালোবাসা। সবটাই ছিল টাইম পাস। বন্ধুরা সবাই তুষারের এই বিষয়টা জানত। সবাই বাকি সব মেনে নিলেও অনেক সময় মেয়েদের বিষয়টা নিয়ে তাকে বোঝানোর চেষ্টাও করত, কিন্তু কোন কাজ হতো না। উল্টো রেগে যেত। তাই শেষ দিকে এই বিষয়টা নিয়ে তাকে আর কেউ কিছু বলতো না। যাদের পছন্দ হতো না তারা তাকে এড়িয়ে যেত। ফাহিম নিজেও মেডিকেল থেকে পাশ করে বের হবার পর থেকে তার সাথে তেমন একটা যোগাযোগ রাখেনি। কিন্তু সেদিন হুট করেই সবাই মিলে তাদের বাসায় চলে আসে। আর পরিস্থিতি এমন হয় যে ইচ্ছে না থাকলেও তাদের সামনে সবাইকে এনে পরিচয় করাতে হয়। ফাহিম অবশ্য বুঝতে পারেনি যে তুষার তার বোনের সাথেও এমনটা করতে পারে। চৈতালি যখন ফাহিমের কাছ থেকে সবটা জানলেও তুষারের সাথে দেখা করে সত্যিটা জানতে চায়। আর তুষারও অবলীলায় সবটা স্বীকার করে।
স্বীকার করে যে অন্য মেয়েদের মতো চৈতালির সাথেও সে শুধু টাইম পাস করার জন্যই সম্পর্কে জড়িয়েছে, এর বেশি কিছু নয়। ছোটবেলা থেকেই চৈতালি শান্ত, চুপচাপ মেয়ে হলেও অন্যায় কোন কিছু সে কখনোই মেনে নিতে পারত না। পরিবারের বিরুদ্ধে গিয়ে কোন কিছু করবে এমন ভাবনাও তার কোন কালেই ছিল না। ভেবেছিল ভাইয়ের বন্ধু নিশ্চয়ই ভাইয়ের মতোই হবে, সময় মতো সবাইকে জানালে নিশ্চয়ই মেনে নেবে। কিন্তু না, সেই সুযোগটা সে পায়নি। তার আগেই বিষয়টা অন্যরকম হয়ে যায়। এমন ভুল কম বেশি সবাই হয়তো করে। ওই যে বয়সের দোষ বলে একটা কথা আছে না, যেটা হয় কিশোরী বয়সে। সেই দোষ, সেই ভুলটা চৈতালির দ্বারাও হয়েছিল, তবে কিশোরী বয়সে না, বরং যখন কোন ভুল করার কথা না তখন। একটা মানুষকে ভালোভাবে না জেনে, না বুঝে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য আর চাকচিক্য দেখেই তার প্রেমে পড়েছিল। ওই বয়সে এমন ভুল কি মানা যায়? চৈতালি যখন সবটা জানতে পারে তখন বিষয়টা মেনে নিতে না পেরে সবার সামনেই তুষারের গালে চড় মারে। আর এটাই হয় তার করা বড় আরো একটা ভুল। তুষার তখন রেগে সবার সামনে তাকে যাচ্ছে তাই বলে অপমান করে, অনেক আজেবাজে কথা বলে, চৈতালির যোগ্যতা নিয়ে তাকে অপমান করে। আরও এমন কিছু কথা বলে যা সে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। মানবে কিভাবে যা করেনি সেসব কি কেউ বললেই মেনে নেওয়া যায়? তুষারের সাথে চৈতালির সম্পর্কটা ছিল শুধুমাত্র ফোনালাপ। কয়েকবার দেখা হলেও এমন কোন সম্পর্কে সে জড়ায়নি যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয় অথবা তার জন্য পরিবারের কাউকে কিছু শুনতে হয়। সব সময় একটা দূরত্ব বজায় রেখেই চলেছিল সে। চৈতালি সেদিন থেকে তুষারের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ফেসবুক, মেসেঞ্জার সহ সব জায়গা থেকে তাকে ব্লক দেয়। ফাহিমকে অনুরোধ করে বিষয়টা যেন বাসায় কাউকে না জানানো হয়। ফাহিমও বিষয়টা মেনে নেয়। কিছুদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। তুষারের পক্ষ থেকেও কোন যোগাযোগ না করায় চৈতালি ভাবে বিষয়টা হয়তো স্বাভাবিক হয়ে গেছে। মনে মনে এতে খুশিও হয়, কারণ ততদিনে তার সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারে সে। এমন সময় হঠাৎ একদিন ফাহিমের কাছে তাদের একসাথে তোলা বিভিন্ন ছবি পাঠিয়ে অশ্লীল সব কাহিনী শোনায়, যার সবটাই ছিল মিথ্যা। চৈতালি তখন পড়ালেখার পাশাপাশি একটা স্কুলে চাকরি করত। সেখানে গিয়েও তাদের ছবি দেখিয়ে আজেবাজে কথা ছড়ায়, যার জন্য বাধ্য হয়ে স্কুলের চাকরিটাও ছেড়ে দেয় সে। তবে তখন পর্যন্ত এসবের কোন কিছুই জানত না চয়নিকা এবং ফারুক সাহেব। কিন্তু একদিন ফারুক সাহেবের মোবাইলেও তাদের ছবি পাঠালে, আজেবাজে কথা বললে সেটা আর মেনে নিতে পারে না চৈতালি। স্মৃতিচারণের এক পর্যায়ে হঠাৎ মোবাইল বেজে উঠলে আঁতকে ওঠে চৈতালি। চোখ মেলে তাকে সবটা বুঝতে সময় নেয়। অতীতের এসব ঘটনা কোনোভাবেই মনে করতে চায় না সে। তবুও কোন কোনোভাবে সবটা তার স্মৃতির পাতায় বারবার ভেসে ওঠে। জীবন্ত মনে হয় সবকিছু। পিছু ছাড়াতে চাইলেও পিছু ছাড়ে না। ভুল করে করা একটা ভুলের জন্য পারে না নিজেকে ক্ষমা করতে। চৈতালি কাউকে বোঝাতে পারে না জীবনের প্রথম ভালো লাগা তাকে যেভাবে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, তারপর আর কোনোভাবেই নতুন করে এসবে জড়ানো তার পক্ষে সম্ভব না। তাছাড়া যেখানে মায়ের কথাই সে শুনছে না, বিয়ের প্রসঙ্গ এলেই এড়িয়ে যাচ্ছে, সেখানে দীপ্রর বিষয় নিয়ে কিছু ভাবার তো প্রশ্নই আসে না। আজ এসব ভাবনা থেকে চৈতালি কোনোভাবেই বের হতে পারছে না। এদিকে মোবাইলে একের পর এক রিং হয়ে যাচ্ছে। চৈতালি স্ক্রিনে চোখ রাখে। দেখে একটা অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসছে। মনে মনে ধরেই নেয় যে এটা নিশ্চয়ই দীপ্রর নাম্বার। আবার হতাশ হয় বিরক্ত। সত্যি আর ভালো লাগছে না তার। দীপ্রর এসব বাড়াবাড়িতে ভীষণ ক্লান্ত লাগে তার। প্রথমে ফোন রিসিভ করতে না চাইলেও পরে রিসিভ করে বলে, তোমার সমস্যা কি দীপ্র? প্লিজ আমাকে একটু আমার মতো করে বাঁচতে দাও প্লিজ। দীপ্রটা আবার কে মিস চৈতালি? কাকে কি বলছেন? কণ্ঠটা পরিচিত লাগলেও এই মুহূর্তে ঠিক ঠাহর করতে পারে না চৈতালি। চোখের সামনে এনে নাম্বারে এক পলক চোখ বুলিয়ে আবার কানের কাছে নিয়ে বলে, সরি, কে বলছেন? আমি ঠিক চিনতে পারছি না। একদিনেই আমাকে ভুলে গেলেন। এটা কিন্তু ভীষণ অন্যায়। কথাটা বলেই হাসতে থাকে তারেক সাহেব। চৈতালি এবার হাসির শব্দ শুনে চিনতে পেরে বলে, সরি তারেক ভাই, অসময়ে আপনার ফোন প্রত্যাশা করিনি, তাই চিনতে সমস্যা হয়েছে। কিছু মনে করবেন না প্লিজ। তারপর বলুন কোন প্রয়োজন? মানে? না মানে অসময়ে ফোন করেছেন, তাই ভাবলাম নিশ্চয়ই কোন জরুরি দরকার আছে। তারেক সাহেব হেসে বলেন, না না, তেমন কিছু না। আজ কলেজ এলেন না, শুনলাম আপনি অসুস্থ, তাই দায়িত্ববোধ থেকেই ভাবলাম একটু খবর নেই। চৈতালি জোর করে মুখে হাসি এনে বলে, ধন্যবাদ ভাইয়া, আমি এখন ভালো আছি, চিন্তার কিছু নেই। ফোন দিয়েছেন এজন্য অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ কেন? এটা তো আমার দায়িত্ব। তারপর বলো এই দীপ্রটাকে। আমি আসলে এখন একটু ব্যস্ত, তাই ফোন রাখতে হচ্ছে ভাইয়া। প্লিজ কিছু মনে করবেন না। কথাগুলো বলেই ফোন কেটে দেয় চৈতালি।
কারণ এই মুহূর্তে তার সাথে কথা বলারও কোনো ইচ্ছা তার নেই। আগে বুঝতে পারলে হয়তো ফোন রিসিভই করতো না। এর মাঝে আবার মোবাইল বেজে উঠলে তারেক সাহেবের ফোন ভেবে অনেকটা বাধ্য হয়েই চৈতালি ফোনটা রিসিভ করে বলে, সরি তারেক ভাই, আমার এখানে নেটওয়ার্ক সমস্যা, তো তাই লাইন কেটে গিয়েছিল। সত্যি জবা, আপনি বড্ড নিষ্ঠুর, বড্ড পাষাণ। কথাটা বলেই ফোন রেখে দেয় দীপ্র। রেগে এবার নিজেই ফোনটা অফ করে রাখে। যদিও সে জানে তার অভিমান, তার ভালোবাসা বোঝার ক্ষমতা জবার নেই। হয়তো হবেও না কোনোদিন। টানা কদিন বৃষ্টির পরে আজ আবার কড়া রোদ উঠেছে। বৃষ্টির পরে রোদ ওঠায় রোদের তাপ অনেক বেড়ে গেছে। চৈত্র মাসে এমনিতেই গরমের তীব্রতা অনেক বেশি থাকে। আকাশ মেঘলা থাকলেও গরমের তীব্রতা কমে না। সেখানে আজ তো টাটকা রোদ উঠেছে। এই রোদের মাঝেই আজ ঝামেলায় পড়েছে চৈতালি। জরুরি কাজে নীলক্ষেত আসতে হয়েছে। কলেজের জন্য কিছু বই কিনতে এসে নিজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনে। এরপর ফুটপাত থেকে কয়েকটা গল্পের বই কিনে রিকশার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু না কোন রিকশাই এত দূরে যেতে রাজি হচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5:30 বাজে। চৈতালি অবাক হয়। এত বেলা হয়ে গেছে টেরই পায়নি। হঠাৎ খেয়াল হয় বাসায় তো জানাতে ভুলেই গিয়েছে যে আজ ফিরতে দেরি হবে। তাই ফুটপাতে এক পাশে দাঁড়িয়ে ব্যাগগুলো নিচে রেখে ফারুক সাহেবের কাছে ফোন দিতেই তিনি রিসিভ করে বলেন, কি ব্যাপার মা, কোথায় তুই? এই তো বাবা, একটা কাজে নীলক্ষেত আসতে হয়েছে। কাজ শেষ হয়েছে, এখনই রিকশায় উঠব। চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে আসিস। কথাটা বলতেই ফোন রেখে দেয় চৈতালি। এরপর আবার শুরু হয় রিকশা খোঁজা। এর মাঝে পাশে চেনা কণ্ঠ শুনে তাকিয়ে দেখে দীপ্র দাঁড়িয়ে আছে। নীল রঙের হালকা কোচকানো শার্ট, খোঁচা খোঁচা দাড়ি, মুখটা একেবারেই শুকনো দেখে মনে হচ্ছে অসুস্থ। সেই রাতের পর কেটে গেছে 4 দিন। এই কদিন আর দেখা মেলেনি দীপ্রর। গত 1 বছরে এই বোধ হয় প্রথম একটানা 4 দিন দেখা হয়নি তাদের, হয়নি কোথাও। তবে প্রথম 2 দিন দীপ্রর অনুপস্থিতি তাকে বেশ স্বস্তি দিলেও গত 2 দিন ধরে কিছুটা চিন্তিতই ছিল। সেদিনের রাগটাও কিছুটা কমেছিল। মনে মনে ভেবেছিল ফাল্গুনীর কাছে দীপ্রর নিরুদ্দেশ হবার খবর জিজ্ঞেস করবে, কিন্তু পরমুহূর্তেই ভাবে জানতে চাওয়া ঠিক হবে না। কারণ জানতে চাইলেই হয়তো এই খবর সে দীপ্রর কাছে পৌঁছে দেবে আর দীপ্র তখন আবার নতুন করে বিরক্ত করা শুরু করবে। তাই ভেতরে ভেতরে চিন্তা থাকলেও সেটা আর মুখে আনা হয়নি তার। কেমন আছেন জবা? দীপ্রর কথায় সম্বিত ফেরে চৈতালির। তবে তার কথার কোন উত্তর না দিয়ে চৈতালি বলে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? দীপ্র মুচকি হেসে বলে, কেমন দেখাচ্ছে? দেবদাসের মতো। চৈতালি কথা ঘুরিয়ে বলে, এখানে এই সময় কোন প্রয়োজন? আপনি যেখানে আমি সেখানে, এটাই তো স্বাভাবিক, তাই না? চৈতালি কপালে ভাঁজ ফেলে ভাবে, কাকে কি জিজ্ঞেস করছি। কিছুটা হতাশ হয়। তবে মুখে সেটার ছাপ পড়তে দেয় না। চুপচাপ কি বলবে ভাবতে থাকে। দীপ্র বলে, কিছু বলছেন না যে? আজ আমার কথা বিরক্ত লাগছে না? চৈতালি গরমে ঘামছে। কপাল বেয়ে বেয়ে সেই খামগাল ছুঁয়ে গড়িয়ে নিচে নামছে। এমন অবস্থায় দীপ্রর এসব কথা শুনে প্রথমে কিছু বলবেন না ভাবলেও খানিক সময় বাদে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলে, কি বলবো বলো? তুমি তো শুধরানোর মানুষ নও। ভেবেছিলাম তোমার বোধোদয় হয়েছে, কিন্তু শুধরানো মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনার পিছু ছেড়ে দেয়াকে যদি আপনার কাছে শুধরানো মনে হয় তবে তো এই জন্মে আমার আর শুধরানো হবে না জবা। চৈতালি এবার আর কিছু বলে না। সামনে তাকিয়ে রিকশা খুঁজতে মন দেয়। দীপ্র বলে, সেদিন ওভাবে রাগ দেখানোর জন্য সরি। অনুমতি না নিয়ে আপনাকে। এবার চৈতালি তার পুরো কথা না শুনেই ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ততা দেখিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। কথাটা বলেই একটা রিকশা ঠিক করে উঠতে নিলে কিছু একটা ভেবে আবার পিছন ফিরে বলে, জীবন গড়ার সময়টা এভাবে কারো পেছনে ঘুরে সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগাও দীপ্র। যা সম্ভব নয়, যা কোন দিন হবার নয়, অযথা সেসবের প্রত্যাশায় থেকো না। এমন বোকামি করো না প্লিজ। তোমার মতো মেধাবী একজন এভাবে হেলা ফেলা করে সময় নষ্ট করছো, বিষয়টা মেনে নেয়ার মতো না। এরপর আর 1 সেকেন্ড সময়ও দেরি না করে রিকশায় উঠে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। দীপ্র কিছু বলতে চাইলেও সেই সুযোগ তাকে দেয়া হয় না। এতে অবশ্য দীপ্র মন খারাপ করে না। কারণ অনেক দিন পরে আজ যে একটু কথা হয়েছে, সামনে থেকে প্রিয় মানুষকে কিছু সময় দেখতে পেয়েছে, এটাই বা কম কি। তাই অপেক্ষা না করে সেও বাইক চালিয়ে যেতে থাকে পিছু পিছু। ক্লাস শেষ করে বের হতেই দেখে দিহান দাঁড়িয়ে আছে। হাতে মোবাইল নিয়ে ব্যস্ত ভঙ্গিতে সেদিকে তাকিয়ে কিছু একটা করছে। গত 4 দিন ধরে একই অবস্থায় দেখে ফাল্গুনী মনে মনে ভাবে, এই লোকটার সমস্যা কি? হঠাৎ করে রোজ ক্যাম্পাসে আসছে কেন? আর এসে তার ক্লাসের বাইরেই বা দাঁড়িয়ে থাকছে কেন?
ফাল্গুনী এসব ভাবতে ভাবতে দিহানের সামনে থেকে যেতে নিলেই দিহান বলে, বড়দের দেখলে যে সালাম দিতে হয় জানো না? ফাল্গুনী চারিদিকে চোখ বুলিয়ে কথাটা কাকে বলেছে বোঝার চেষ্টা করতেই দিহান বলে, এই যে মিস এদিক সেদিকে তাকিয়ে কি দেখছো? কথাটা আমি তোমাকেই বলেছি। সেদিনের পর থেকে দিহানকে কেন জানি ভালো লাগে না ফাল্গুনীর। সেদিনের কথাগুলো তার কাছে ভীষণ অযাচিত আর অনধিকার চর্চা বলে মনে হয়েছিল। তাই তো আগে ক্যাম্পাসে হেলে কথা বলার একটা আগ্রহ কাজ করলেও এখন আর কোন আগ্রহ কাজ করছে না। কিন্তু তবুও যেহেতু ডিপার্টমেন্টের সিনিয়র ভাই তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও বলে, জি কি বলবেন বলুন ভাইয়া। একটা কাজে এসেছিলাম। হঠাৎ তোমার কথা মনে পড়লো তাই ভাবলাম দেখা করে যাই। শত হলেও তুমি আমাদের বন্ধুর হবু শালিকা। জি। তো চলো সেই আনন্দে আজ তোমাকে কফি খাওয়াই। হঠাৎ এমন প্রস্তাব পেয়ে ফাল্গুনী বেশ অবাক হয়ে বলে, মানে? দিহান মোবাইল পকেট রাখতে রাখতে বলে, কোন মানে নেই? একসাথে কফি খাবো, তোমাকে ট্রিট দেব। কি উপলক্ষে? কোন সুখবর আছে কি? না নেই। তবে হতে কতক্ষণ? ফাল্গুনীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিষয়টা বুঝতে সময় নেয় কয়েক সেকেন্ড। সিনিয়র ভাই ট্রিট দেবে বিষয়টা বেশ অন্যরকম। নিজেকে স্পেশাল স্পেশাল মনে হয়। অন্য সময় হলে হয়তো এতক্ষণের রাজি হয়ে যেত। কারণ দীপ্র আর দিহান ভাইয়া সবার থেকে একটু আলাদা। সবাই তাদের অনেক পছন্দ করে। দীপ্র ভালো গান গায় তাই এখনো কোন প্রোগ্রাম হলেই তার ডাক পড়ে। টিচাররাও তাদের বেশ পছন্দ করে। ডিপার্টমেন্টের সবাই যখন বিষয়টা জানতো তখন একটু আলাদা ভাব নিতে পারত সে। কিন্তু আজ তো এটা একেবারেই সম্ভব না। এত সহজে সব ভুলে গেলে হবে না। তাই ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, সরি ভাইয়া আজ আমার হাতে একদম সময় নেই। আমাকে আজ তাড়াতাড়ি যেতে হবে। তাছাড়া আমি কফি খাই না। দিহান ভ্রু কুঁচকে বলে, কফি খাও না? সত্যি খাও না? তেতো খাবার আমার পছন্দ না। তাই আমার আবার তেতো ঝাঁঝালো খাবার খুব পছন্দ। সে তো আপনার কথা শুনলেই বোঝা যায়। মানে? কোন মানে নেই ভাইয়া? আজ আমি ব্যস্ত তাই আসি। কথাটা বলেই মিটমিট হাসতে হাসতে সেখানে থেকে প্রস্থান নেয় ফাল্গুনী। আর এদিকে দিহান আপনমনে বলে ওঠে, শেষ পর্যন্ত ডিপার্টমেন্টের জুনিয়রের কাছেই ধরাটা পড়তে হলো। হঠাৎ কারো হাসি শুনতে পেয়ে পেছনে তাকিয়ে দেখে দূরে সেমিনারের সামনে দাঁড়িয়ে আছে তার বাকি 3 বন্ধু। সামনে একটা প্রোগ্রাম হবে। এজন্য গত কদিন ধরে দীপ্র, দিহানকে ভার্সিটিতে আসতে হচ্ছে। আজ তাদের সাথে বাকি 2 বন্ধু এসেছে। শাহিন আর জাহিদ বন্ধুর এমন অবস্থা দেখে কাছে এসে নানা কথা বলে দিহানকে খ্যাপাতে শুরু করে। আর দীপ্র দূর থেকে তাদের বন্ধুত্বের এই সুন্দর মুহূর্তকে বন্দি করে রাখে মনের ক্যামেরায়। চৈতালি কলেজ থেকে ফিরেই দেখে বড় ভাই ফাহিম এসেছে। হঠাৎ করে না জানিয়ে আসে বেশ অবাক হয় সে। কারণ ফাহিম সাধারণত খুব বেশি প্রয়োজন ছাড়া তাদের বাসায় আসে না। কখনো কখনো খুব ইচ্ছে হলে মাকে সাথে করে নিয়ে যায়। মা 2/3 দিন থেকে চলে আসে। তবে বাবা যায় না। আলাদা হবার পর থেকে ছেলের বাসায় আজ পর্যন্ত একদিনও গিয়ে থাকেননি তিনি। ফাহিমকে দেখে চৈতালি কেমন আছে জানতে চাইলে ফাহিম উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলে, সেদিন কি নীলক্ষেত গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কলেজের কিছু জিনিস কেনার জন্য। চৈতালির কথা শেষ হবার আগেই ফাহিম আবার বলে, একাই গিয়েছিলি নাকি সাথে কেউ ছিল? ফাহিমের কণ্ঠে কঠোরতা, চোখে মুখের রাগের আভাস দেখে চৈতালি ক্ষণিকের জন্য চুপসে যায়। একমাত্র ভাই সবার বড় আবার পিঠাপিঠি হওয়ার দরুন এক সময় তাদের মাঝে চমৎকার সম্পর্ক ছিল। কিছু হলেই শেয়ার করত একে অপরের কাছে। কিন্তু তুষারের জন্য সবকিছু শেষ হয়ে গেল। ভাই বোনের মাঝে সৃষ্টি হলো যোজন যোজন দূরত্ব। শুধু ভাই না, ভাইয়ের সাথে সাথে মায়ের সাথেও সৃষ্টি হলো দূরত্ব। এই দূরত্বের কারণে প্রয়োজন ছাড়া আগের মতো কেউ কারোর সাথে আর কথা বলে না। কেমন যেন এক দ্বিধা, এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছে তাদের মাঝে। কিন্তু আজ এতদিন পরে ভাইয়ের এমন কঠিন করে কথা বলায় হকচকিয়ে যায় চৈতালি। মনে মনে ভাবে আবার কোন ভুল হলো না তো। ফাহিম উত্তর না পেয়ে বলে, সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? এমন সময় চয়নিকা চা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকে বলে, কি ব্যাপার, কিছু হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সেটা না হোক চৈতালিকেই জিজ্ঞেস করো। চৈতালি উদের মাখা কণ্ঠে বলে, কি বলতে চাচ্ছ খুলে বলো ভাইয়া। সারাদিন পর এসে তোমার এসব ভাষা ভাষা কথা বোঝা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ফাহিম এবার মোবাইল থেকে কয়েকটা ছবি বের করে দেখিয়ে বলে, ছেলেটাকে? তুই ছেলেটার সাথে নীলক্ষেত কি করছিলি? চৈতালি ছবির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। বেশ কয়েকটা ছবি তোলা, এমনকি তার রিকশার পেছনে পেছনে দীপ্রর যাওয়ার ছবিও আছে, যেই বিষয়টা সে জানেই না। কিন্তু এসব ছবি কে তুলেছে? আর এগুলো ভাইয়ের মোবাইলেই বাকে পাঠালো।
এসব নিয়ে চিন্তায় মগ্ন হতেই চয়নিকা মোবাইল নিয়ে বলে, আরে এ তো দেখি পাশের বিল্ডিং এর সে ছেলেটা। সে তোর সাথে কি করছে? মায়ের কথা শুনে ফাহিম ভ্রু জোড়া কুঁচকে বলে, পাশের বাড়ির মানে? কোন বাড়ির? তোমাদের পরিচিত? না না, তেমন পরিচিত না। ছাদে উঠলে দেখা যায়। এই ছেলেই তো সেদিন ওদের বিপদ থেকে বাঁচিয়েছিল। তাই নাকি? কি করে ছেলেটা? আর বাঁচিয়েছিল বলে কি একসাথে ঘুরতে হবে? এই তো এসেছিস আসল কথায়। এই কথাটাই সেদিন তোর বাবাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কে শুনে কার কথা? তার মতে আমি সব কিছুতেই বাড়াবাড়ি করি, তাই চুপ হয়ে গিয়েছি। যার যা ইচ্ছা তাই করুক, আমার কি? তোমার কি মানে? আগের কথা কি ভুলে গিয়েছ মা? মান সম্মান কিছু ঠিক রাখার উপায় নেই। এসব ঝামেলার জন্য দূরে আলাদা থাকছি। এখন দেখছি দূরে থেকেও শান্তি নেই। কথাগুলো বেশ রেগেই বলে ফাহিম। চৈতালি ভাবে, এতদিন যেই ভয়টা পাচ্ছিলাম আজ কি তবে সেটাই সত্যি হলো? সেই অঘটনটাই ঘটল। তুষারের ঘটনার পর থেকে এমনিতেই মায়ের সাথে কেমন একটা দূরত্ব তৈরি হয়েছে। ভাইয়ের সাথেও একই অবস্থা। আজ এখন যদি আবার দীপ্রর বিষয়টা সবাই জানে তাহলে তাহলে কি হবে? কিন্তু এখানে তো আমার কোন দোষ নেই। আমি তো তাকে পছন্দ করি না, কোন রকম প্রশ্রয় দেইনি। তাহলে? নানান ভাবনা থেকে বের হয়ে চৈতালি এবার বলে, তোমরা আবারও ভুল ভাবছ। যা নয় তা ভেবে শুধু শুধু আমার ওপরে রাগ দেখাচ্ছ। ফাহিম চিৎকার করে বলে, তাহলে কষ্ট করে সবটা খুলে বললেই পারিস। এই ছেলের সাথে তোর কি সম্পর্ক? ছেলেটা নীলক্ষেত তোর পেছনে ঘুরছে কেন? চৈতালি এবার ধৈর্যহারা হয়। মনে লুকোনো অজানা ভয়টাও উকি দিতে শুরু করে। আনমনে ভাবে, এমনটাই তো হবার কথা ছিল। হ্যাঁ, এমন পরিস্থিতি আসতে পারে এটা তো সে আগেই জানত। তাহলে কি হলো? সত্যিটা বলছিস না কেন? কি বলবো ভাইয়া, আমি আসলে একটা কাজে। চৈতালি কথা শেষ করার আগেই ফারুক সাহেব সেখানে উপস্থিত হন। ঘটনা কি সেটা না জানলেও কোন বিষয় নিয়ে আবারও যে তার আদরের মেয়েকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সেটা আর বুঝতে বাকি নেই তার। তাই চৈতালিকে থামিয়ে দিয়ে বলে, আবার কি হয়েছে? আবার কি নিয়ে আমার মেয়েটাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছ? বাবাকে দেখে ফাহিম কিছুটা থতমত খায়। গলা খানিকটা নামিয়ে বলে, এভাবে বলছো কেন বাবা? চৈতালির ভালো মন্দ নিয়ে কিছু বলার অধিকার তো আমারও আছে নাকি? এত ভনিতা না করে কি হয়েছে সেটা বলো। চয়নিকা তখন সবটা খুলে বলে। ছেলের হাত থেকে মোবাইল নিয়ে ছবিগুলো তাকে দেখায়। ফারুক সাহেব গভীর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখে বলে, দেখলাম ছেলেটা চৈতালির সাথে কথা বলছে। এখানে খারাপ কি আছে? আর এটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করারই বাকি আছে? একটা ছেলেকে সব সময় তোমার মেয়ের সাথে দেখা যাচ্ছে। বিপদে পড়লেও সেই ছেলেই তাকে উদ্ধার করছে। এসব তো নিছক কাকতালীয় হতে পারে না, তাই না? চয়নিকা কথাগুলো বলতেই ফারুক সাহেব বলেন, তাহলে কি হতে পারে? ছেলেটা পাশের বিল্ডিংয়ে থাকে। কখনো কথা না হলেও আমি চিনি ছেলেটাকে। তার বাবা এলাকায় বেশ পরিচিত সম্মানীয় ব্যক্তি। ছেলেটাও ফাল্গুনির ডিপার্টমেন্ট থেকেই পাশ করে চাকরি খুঁজছে। বেশ ভদ্র। এখানে ভদ্রতার বিষয় আসছে কেন? সব সময় চৈতালির সাথে কিভাবে দেখা হচ্ছে এটা বলো। চৈতালি যদি প্রশ্রয় না দেয় তাহলে? এবার ফারুক সাহেব জোরে ধমক দিয়ে বলে, চুপ করো তো চয়নিকা। যা জানো না তা নিয়ে অযথা বাজে বোকা না। ছেলেটা চৈতালির চেয়ে বয়সে অনেক ছোট। 4-5 বছর তো হবেই। তাই নোংরা চিন্তা থেকে বের হও। একটা ভুলের জন্য বারবার নিজের মেয়েকে এভাবে যা ইচ্ছে তাই বলো না। এমন কিছু বলো না যাতে পরে তোমাকে নিজেকেই লজ্জায় পড়তে হয়। সবটা শুনে ফাহিম দাঁড়িয়ে বলে, তাহলে আর কি? তুমি যেহেতু সবটা জানো সেহেতু আমার আর কি বা বলার থাকতে পারে? তবুও যাওয়ার আগে একটা কথা বলবো বাবা, সবটা ভালোভাবে জেনে তারপর চৈতালির সাপোর্ট করো। বারবার একটা ছেলে তোমার মেয়ের পাশে থাকবে এটা কোনভাবেই কাকতালীয় হতে পারে না। অন্তত আমার মনটা বলে না। এখনকার ছেলেদের তুমি যেমনটা ভাবছো তারা ঠিক তেমনটা না। ফারুক সাহেব কপালে ভাঁজ ফেলে বলেন, দোয়া করো যেন আমার ভাবনা সঠিক হয়। কারণ বয়সের অভিজ্ঞতা বলেও একটা কথা আছে। তাছাড়া এমন অকল্পনীয় কোন কিছু আমি ভাবতেই চাই না। ঠিক আছে বাবা, আমি তাহলে আজ আসি। চেম্বার যেতে হবে। চয়নিকা পাশে এসে ফাহিমের হাত ধরে বলে, এখনই চলে যাবি? হ্যাঁ মা, শুধু শুধু আর কথা শুনতে চাই না। কথাটা বলেই ফাল্গুনির মাথায় হাত বুলিয়ে দিয়ে রওনা দেয় চেম্বারের উদ্দেশ্যে। ফাহিম চলে যেতেই চয়নিকা মুখ গম্ভীর করে নিজের রুমের দিকে পা বাড়ায়। ফাল্গুনিও চলে যায় নিজের রুমে। ভাবতে থাকে এখন কি হবে। সবাই যখন সত্যিটা জানবে তখন কি হবে। এদিকে ফারুক সাহেব চৈতালির পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। জানিস তো ফাহিম, চয়নিকা তোকে নিয়ে একটু বেশি চিন্তা করে। এজন্য উল্টাপাল্টাও ভাবে বেশি। তাই তো আজগুবি বিষয় নিয়ে আজ এসে বকবক শুরু করেছে।
যা হবার নয় তাই নিয়ে ফালতু আলাপ শুরু করেছে। তাই বলে তুই আবার ওদের কথায় কান দিয়ে মন খারাপ করিস না মা। যা রুমে যা। ফারুক সাহেবের কথার উত্তরে চৈতালি কোনটু শব্দটি করে না। চুপচাপ চলে যায় নিজের রুমে। মাথাটা কেমন যেন ঘুরতে থাকে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হয় আজ। অনেক বড় অপরাধী। যেন কারো চোখে চোখ পড়লেই ধরা পড়ে যাবে সেই অপরাধ। সবাই জেনে যাবে সবটা। কিরে দীপ্র, এখনো উঠিসনি? বেলা প্রায় 12টা বাজে। নাস্তা খেয়ে একটু বাজারে যা। দীপ্র চোখ বন্ধ করেই বলে, না গেলে হয় না মা। যেতে ইচ্ছে করছে না। এটা বললে হয়? কাল দিতে আসবে। মেয়েটা কতদিন পর আসছে। ঠিক আছে যাচ্ছি। তোর কি হয়েছে বলতো? আজকাল এত কিসের চিন্তা করিস? দিঠি বলল কাল নাকি ওর সাথেও রাগারাগি করেছিস। ব্যস্ততার মাঝে বিরক্ত করছিল তাই একটু বকেছিলাম। সেটা আবার তোমাকেও বলেছে? দীপা কিছু বলবে অমনি কলিং বেল বাজলে দ্রুত উঠে চলে যায় দরজা খুলতে। দীপ্র এবার চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিকই 12টা বেজে গেছে। আজ সকালে একটা জরুরি কাজ ছিল কিন্তু মন মেজাজ ভালো না থাকায় যাওয়া হয়নি। সামনে ভার্সিটির প্রোগ্রাম, অনেক কাজ পড়ে আছে, 1 সপ্তাহ ধরে সেখানেও যায়নি। যাবে কিভাবে? চৈতালির জন্য কোন কিছুতেই যে মনোযোগ দিতে পারছেন না সে। বুকের ভেতর কেমন এক শূন্যতা, দীর্ঘশ্বাস, দমবন্ধ এক পরিস্থিতি। কি করবে কিছুই বুঝতে পারছে না। চৈতালি সব সময়ই তাকে এড়িয়ে যায়, খুব জোর করলে উপদেশ দেয়, কিন্তু সেই এড়িয়ে যাওয়ারও একটা ধরন আছে। গত কদিন ধরে চৈতালি তাকে দেখলেই কেমন যেন পালিয়ে বেড়াচ্ছিল। চোখে মুখে ছিল এক ধরনের ভয়, দুশ্চিন্তা। অন্য নাম্বার থেকে মেসেজ দিলেও সিন করছিল না, ফোন রিসিভ করছিল না। ফাল্গুনীকে জিজ্ঞেস করলে সেও বিষয়টা এড়িয়ে যাচ্ছিল। অবশেষে কাল ফোন করে জোর করলে সেদিন ফারুক সাহেবের বলা সব কথাগুলো দীপ্রকে জানায়। আর এরপর থেকেই শুরু হয় নতুন এক অস্থিরতা। দীপ্র বিছানা ছেড়ে ক্ষীণ আশা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কিন্তু না, আজও তার জবার বারান্দার দরজা বন্ধ। বাইরে আজ কড়া রোদ। এর মাঝেই দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বারান্দার দিকে আর আপনমনে বলে ওঠে, জানি আমাকে আপনার ভীষণ অপছন্দ, তবুও হৃদয়ের কোন এক কোণে একটু হলেও আশা ছিল। কিন্তু আপনার বাবার আপনাকে নিয়ে যেই ভাবনা জড়িয়ে আছে তাতে আমি শঙ্কিত জবা। আপনাকে পাওয়ার ইচ্ছে যতটা তীব্র ছিল, আজ যেন আপনাকে হারানোর ভয়টাও তেমন তীব্র হয়ে উঠছে। আমি এখন কি করব বলতে পারেন? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। উঠলে পরে আলো। প্রায় 2 সপ্তাহ পরে চৈতালি আজ ছাদে উঠল। এতদিন কলেজে পরীক্ষার ডিউটি আর বাসায় ফিরে খাতে দেখাসহ নানান কাজে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছে। ব্যস্ত সময় কাটিয়েছে বলতে ইচ্ছে করেই নিজেকে কাজে ব্যস্ত রেখেছে। সেদিন ফারুক সাহেবের বলা কথাগুলো চৈতালির মন মস্তিষ্কে গভীরভাবে আঁচড় কেটেছে। চৈতালি অনুভব করেছে তার প্রতি বাবার ভালোবাসা আর বিশ্বাসের গভীরতা। মেয়ের প্রতি বাবার এই বিশ্বাস কোনোভাবেই ভাঙা যাবে না। কোনোভাবেই না। দীপ্রর প্রতি তার কোনকালেই কোন অনুভূতি ছিল না। কিন্তু তার না থাকলে কি হবে? দীপ্রর তো আছে। আর এটা যদি ফারুক সাহেব জানতে পারে, তাহলেও যে সর্বনাশ হবে। এমনিতেই একটা ভুলের জন্য মা, ভাইয়ের আদর থেকে অনেক দূরে সরে গেছে। এখন যদি দীপ্রর বিষয়টা কেউ ভুলেও জানতে পারে, তাহলে যে সে বাবার আদর থেকেও দূরে সরে যাবে। কেউ কি তখন তার কথা বিশ্বাস করবে? আগেরবার করেনি তাই এবারেও নিশ্চয় করবে না। আর তাই সেদিনের পর থেকে যতটা পারছে দীপ্রর কাছে থেকে নিজেকে আড়াল করে রাখছে। কোনোভাবেই তাকে কোন কথা বলার সুযোগ দিচ্ছে না। নিজের শখ, ইচ্ছেকে দমিয়ে রেখেছে। নিজেকে রেখেছে তার ছোট্ট ঘরে বন্দি করে। বারান্দায় যায়নি, ছাদে ওঠেনি, সময়ের আগে কলেজে গিয়েছে, কখনো দেরি করে, কখনো বা আগে বের হয়ে বাসায় চলে এসেছে। তাই বলে যে দীপ্র কথা বলতে চায়নি তা নয়। চৈতালি নিজ থেকে খুব কঠিনভাবে তাকে এড়িয়ে গেছে। কিন্তু আর কত? নিজেকে কারো ভয় কতদিন ঘরে আটকে রাখা যায়? নিজের ছোট ছোট শখগুলো থেকেই বা কতদিন দূরে থাকা যায়? এসব ভেবেই আজ এত রাতে ছাদে এসেছে সে। চয়নিকা আর ফারুক সাহেব কিছুক্ষণ আগেই খেয়ে শুয়ে পড়েছে। ফাল্গুনী বসে বসে পড়ছিল। চৈতালি কাজ শেষ করে বিছানায় যাবে এমন সময় জানালা ভেদ করে চাঁদের আলো বিছানায় পড়লে নিজেকে আর আটকে রাখতে পারে না সে। চাঁদের আলোতে তার ছাদ বাগানটা দেখতে চমৎকার লাগে। ইচ্ছে থাকলেও যা দেখা হয় না অনেক দিন। কাল শুক্রবার, কলেজ বন্ধ। সকালে ওঠার ঝামেলাও নেই। তাই ছাদে এসে মোবাইলে গান ছেড়ে বসে বসে গান শুনছে আর চাঁদের সৌন্দর্য দেখছে। হালকা বাতাসে কপালে পড়ে থাকা চুলগুলো উঠছে। চৈতালি বাগানের দিকে তাকিয়ে দেখে বেশ কিছু নতুন ফুল ফুটেছে, যা চাঁদের আলোতে কেমন যেন চিকমিক করছে। এসব দেখে মনের অজান্তেই চৈতালির ঠোঁটের কোণে হাসিও ফুটে ওঠে। এমন সময়ে কারো উপস্থিতি টের পেয়ে তাকাতেই দেখে দীপ্র তার পাশে দাঁড়িয়ে আছে। চৈতালি হাসে।
মনে মনে ভাবে দীপ্রর ভয়টা এমনভাবে মনে গেঁথেছে যে এখন নিজের বাসার ছাদেও দীপ্রর ভূত দেখতে পাচ্ছে। এর মাঝে দীপ্র বলে ওঠে, কেমন আছেন জবা? চৈতালি এবার ঘাড় ঘুরিয়ে আবারও দীপ্রকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভড়কে যায়। দুকদম পিছিয়ে অবাক চোখে চেয়ে বলে, তুমি কি সত্যি এখানে? দীপ্র ছাদের কার্নিশে হেলান দিয়ে বুকে হাত বেঁধে বলে, হ্যাঁ আমি তো এখানেই আপনার সামনে। চৈতালি চারপাশে তাকিয়ে দেখতে থাকে। বিষয়টা বুঝতে চেষ্টা করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:30। এই সময়ে দীপ্র এখানে। এর আগে তো কখনো এভাবে এই ছাদে দেখেনি। তাহলে আজ? চৈতালি ভয় পায়। অন্যরকম ভয়। এত রাতে যদি কেউ তাকে এই বাড়ির ছাদে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি করবে ভাবতে থাকে। সেই সময় দীপ্র বলে, আজ অনেক দিন পরে ছাদে এলেন। অনেক দিন পর হাসলেন। জানেন হাসলে আপনাকে কত মিষ্টি লাগে। চৈতালি কোন উত্তর দেয় না। চুপচাপ ছাদের গেটের দিকে তাকাতে থাকে। চেষ্টা করে এক দৌড়ে সিঁড়ি বেয়ে ঘরে যেতে কিন্তু পারে না। পাগুলো মনে হচ্ছে জমে গেছে। দীপ্র বলে, আপনাকে এক পলক দেখার জন্য আমি কতটা অস্থির থাকি অথচ আপনি নিজেকে লুকিয়ে রাখেন। সব সময় পালিয়ে বেড়ান। একটাবার ফিরেও তাকান না আমার দিকে। তুমি এখনই এখান থেকে চলে যাও। প্লিজ দীপ্র, এখনই যাও। কেউ দেখার আগে চলে যাও। ভয় পাবেন না জবা। এখন কেউ ছাদে আসবে না। আর যদি আসেও তাতে কি? আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসায় ভয় পেতে নেই। ভালোবাসলে সাহসী হতে হয়, অনেক সাহসী বুঝলেন। চৈতালি এবার একটু জোর গলায় বলে, এত রাতে আরেক বাড়ির ছাদে এসে কাউকে বিরক্ত করাকে ভালোবাসা বলেন না দীপ্র। কেউ জানলে খারাপ বলবে। তোমাকে না আমাকেই খারাপ বলবে, এটা তোমার বোঝা উচিত। বুঝি তো। কিন্তু আপনি তো বোঝেন না। ইচ্ছে করে আমাকে এড়িয়ে যান, কষ্ট দেন। আপনার জন্য আমার দৈনন্দিন সব কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে জবা। খাওয়া, ঘুম, জীবনের লক্ষ্য সব ভুলতে বসেছি আজকাল। আচ্ছা এই যে রোজ রোজ আমাকে এত কষ্ট দিচ্ছেন, এতে কি আপনার একটুও খারাপ লাগে না? তীব্র অভিযোগ নিয়ে কথাগুলো বলে দীপ্র। চৈতালি বোঝে। দীপ্রকে দেখে বোঝা যাচ্ছে যে সে কিছু নিয়ে অনেক হতাশ। সেই শুরুর দীপ্র আর এখনের দীপ্রর মাঝে অনেক পার্থক্য। আর এসবের পেছনে যে সে নিজের দায়ী এটাও জানে। কিন্তু এসবে তো তার কোন হাত নেই। আজ পর্যন্ত কোন একদিন কোন এক মুহূর্তে তো সে এমন কিছু করেনি যাতে দীপ্র তাকে নিয়ে এমন কিছু ভাবতে পারে। তাহলে না, এসব আর ভালো লাগছে না তার। চৈতালি এবার ভয় ভুলে গিয়ে বেশ বিরক্ত হয়ে বলে, নিজের যেচে যদি কষ্ট পেতে চাও তাহলে আমার কি করার আছে বলো। যাক, তুমি এখন ছাদ থেকে চলে যাও। দয়া করে আমাকে একটু শান্তি দাও। তোমার এসব বাড়াবাড়ি আমার আর ভালো লাগছে না। তোমার জন্য শান্তিতে একটু নিঃশ্বাসও নিতে পারছি না আমি। দীপ্র মলিন হাসে। উত্তর দিতে গিয়েও নীরব থাকে। কারণ এখন কোন কথাই সে বুঝতে চাইবে না। এর মাঝে চৈতালি রেগে বলে, তোমাকে যে আমি কিছু বলছি শুনতে পাচ্ছ? দীপ্র আকাশের দিকে তাকায়। প্রসঙ্গ পাল্টে কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে বলে, আজকের চাঁদটা কত সুন্দর তাই না জবা? জানেন, অনেকে তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা দেয়। আমি কিন্তু দেব না। কেন জানেন? কারণ আপনি আপনার নিজের সৌন্দর্য দিয়েই পরিপূর্ণ একজন মানুষ, যার সাথে চাঁদের কেন পৃথিবীতে কোন কিছুর তুলনা কোনোদিন হবে না। চৈতালি বিরক্ত হয়। কি বলবে ভাবতে থাকে। কারণ তার কোন কথাই তো দীপ্র কানে নিচ্ছে না। বরং দিন দিন বেপরোয়া হচ্ছে। যা তাকে চরমভাবে হতাশ করছে। ভেতর ভেতর অসহায় বোধ করছে। কারণ তার জন্য কেউ এসব পাগলামো করুক এটা সে একেবারেই চায় না। এর মাঝেই দীপ্র বলে, আপনি শুধু একবার হ্যাঁ বলুন জবা। দেখবেন। চৈতালি আর কথা বাড়ায় না। চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ায়। ঠিক সেই সময় গেটের কাছে ফাল্গুনীকে দেখে আরেকবার চমকে ওঠে। এতক্ষণে বিষয়টা বুঝতে পারে। তবে কিছু বলে না। চলে যায় নিজের মতো করে। এখানে বসো মা। সত্যি আজ তুমি না থাকলে যে কি হতো আল্লাহ জানেন। দুপুরে খেয়ে চৈতালি একটা কাজে একটু বের হয়েছিল। কাজ শেষ করে ফেরার সময় তার সামনেই মোড় ঘুরতে গিয়ে একটা রিকশা উল্টে যায়। সেই সময়ে রিকশায় ছিলেন দীপ্রর মা দীপা। রিকশা উল্টে গেলে অন্যদের সাথে সাথে চৈতালিও গিয়ে তাকে উদ্ধার করে। পায়ে ব্যথায় দাঁড়াতে না পারায় তাড়াতাড়ি পাশেই একটা ছোট হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার পা মুচকে গেছে বলে ব্যান্ডেজ করে দেয়। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যে কাউকে খবর দেওয়ার কথা চৈতালির মাথাতেই আসেনি। সেখানে বসে টুকটাক আলাপের এক পর্যায়ে যখন জানতে পারে যে পাশের বিল্ডিং এই তার বাসা, তখন সে নিজ দায়িত্বেই তাকে বাসায় নিয়ে আসে। দীপা সোফায় হেলান দিয়ে পা তুলে বসেন। এরপর দিঠিকে বলেন, মেয়েটার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয়। আজও না থাকলে। দীপার কথার উত্তরে চৈতালি বলে, আমি না থাকলে অন্য কেউ এগিয়ে আসতো। বিষয়টা নিয়ে এভাবে বারবার বলে লজ্জা দেবেন না প্লিজ। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে বেশি আঘাত পাননি।
রিকশা চালকেরাও আজকাল এত বেপরোয়া হয়ে গেছে যে কি বলবো। ঠিক বলেছ, এই ব্যাটারি চালিত রিকশাগুলো বেশি বেপরোয়া হয়ে গেছে। ডানে বাঁয়ে না তাকিয়ে নিজের ইচ্ছে মতো চালাতে থাকে, বললেও শোনে না। এমনিতেই মনটা ভালো না, এর মাঝে আবার এই অ্যাক্সিডেন্ট। এই বয়সে মুচকে যাওয়া পা যে কয়দিনে ঠিক হবে। মন খারাপ কেন আন্টি? দীপা মলিন চেহারায় বলেন, আজ আমার বড় মেয়ের আসার কথা ছিল। বড় মেয়ে মোহাম্মদপুর থাকে। সকালে হঠাৎ করে ওর ননাস অসুস্থ হয়ে পড়লে আজ আসবে না জানায়। অনেক দিন হলো আসে না। তাই আসলে মেয়েদের বিয়ে হলে অনেক দায়িত্ব পালন করতে হয়। তখন আর ইচ্ছে হলেই সবকিছু করা যায় না। ইচ্ছে হলেই মা বাবার কাছে ছুটে আসতে পারে না। দীপার কথার প্রেক্ষিতে চৈতালি কিছু বলবে তখনই দিঠি মায়ের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। হঠাৎ করে আদরের মেয়ের কান্না দেখে দীপা হাত ধরে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, বোকার মতো কাঁদছিস কেন দিঠি? দেখছিস তো আমি ঠিক আছি। এর মাঝে কলিং বেল বাজলে দিঠি গিয়ে দরজা খুলতেই দীপ্র তাড়াহুড়ো করে ঘরে টুকতে টুকতে বলে, কি হয়েছে মা? কোথায় কোথায় ব্যথা পেয়েছ? বেশি লাগেনি তো? কি যে করো না, একা একা এই সময় কেন বের হতে গেলে বলো তো? আমি তো বলেছিলাম যে সন্ধ্যার পর নিয়ে যাব। তাহলে? দীপা হেসে বলে, ভাগিস অ্যাক্সিডেন্ট হয়েছিল, না হলে তুই যে মাকে এত ভালোবাসিস বুঝতেই পারতাম না। এটা কোন কথা মা? তেমন চোট লাগেনি রে পাগল। চোট লাগার আগেই এই মেয়েটা এসে বাঁচালো। আগে ওকে একটা ধন্যবাদ দে। দীপ্র পাশে তাকিয়ে চৈতালিকে দেখতেই অবাক হয়ে কিছু বলবে ঠিক তখনই চৈতালি দাঁড়িয়ে বলে, আমি তাহলে এখন আসি। আপনি রেস্ট নিন। ওমা কেন? অন্তত এক কাপ চা খেয়ে যাও। আজ না, আজ একটু ব্যস্ত। তাছাড়া মা চিন্তা করবে। দীপা মন খারাপ করে বলে, তোমার সাথে তো তেমন আলাপও হলো না। হবে কোন একদিন। আজ আসি। চৈতালি হাসি মুখে কথাগুলো বলেই দ্রুতবেগে বেরিয়ে যায় বাসা থেকে। আর দীপ্র বোকার মতো তাকিয়ে থাকে তার প্রিয় জবার চলে যাওয়ার দিকে। সবটা এত তাড়াতাড়ি ঘটে যে কোন কথাই আর বলা হয় না তার। এমনকি মায়ের বিপদে এগিয়ে আসার জন্য ধন্যবাদটাও দেয়া হয় না। দীপ্রর বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে চৈতালি। কাল ডাক্তারের দেয়া প্রেসক্রিপশনটা চৈতালির ব্যাগে ছিল, কিন্তু দীপ্রকে দেখে সেটা দেয়ার কথা একেবারেই ভুলে গিয়েছিল। এরপর রাতে ব্যাগ গোছাতে গিয়ে সেটা নজরে এলে চৈতালি চিন্তায় পড়ে যায়। বিষয়টা ফাল্গুনীকেও জানাতে চায়নি, তাই বাধ্য হয়ে দীপ্রর নতুন নাম্বারের ছবি তুলে পাঠিয়ে দেয়। আর জানিয়ে দেয় আজ সময় করে সেটা দিয়ে আসবে। কিন্তু বলা যতটা সহজ, কাজে করে দেখানো কি এতটাই সহজ? অন্য কারো বাসা হলে কোন সমস্যা ছিল না, কিন্তু দীপ্রর বাসায় নিজ থেকে আসা এটা যে সত্যি অকল্পনীয়। বাসায় কেউ জানলে অযথা ঝামেলা হবে। আবার এখানে এসে না দিলে দীপ্রর মা কি নাকি ভাবে। প্রতিবেশী বলে কথা। দীপ্রর পাগলামি তো আর তিনি জানেন না। রাস্তায় দেয়া যেত, কিন্তু চৈতালি চায়নি এই বিষয় নিয়ে দীপ্রকে কোন রকমের কোন সুযোগ দিতে। আর তাই তো নিজ থেকেই প্রেসক্রিপশন দিয়ে যাওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, চৈতালির জন্য তো এটা সাহসী সিদ্ধান্তই। প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে থাকলেও কলিং বেলের চাপ দিতে চৈতালির কেমন যেন অস্বস্তি হচ্ছে। মনে মনে দোয়া করছে এই সময়ে যেন দীপ্র বাসায় না থাকে। এই বাড়িতে আসবে বলে আজ তাড়াতাড়ি ছুটি নিয়ে এসেছে। চৈতালি যতটুকু জানে এই সময়ে দীপ্র বাসায় থাকে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। না আর দেরি করা ঠিক হবে না ভেবে কলিং বেলে চাপ দিতেই দিঠি এসে দরজা খুলে বলে, আরে আপু আপনি আসুন আসুন মা, একটু আগে আপনার কথাই বলছিল। চৈতালি প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে ঠোঁটে হাসি এনে বলে, আজ আর আসবো না দিঠি, তুমি এটা রাখো। ওমা, এটা কেমন কথা? আসবেন না কেন? ভেতরে আসুন, না হলে মা মন খারাপ করবে। চৈতালি ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ততা দেখিয়ে বলে, আজ যে একটু ব্যস্ততা আছে বোন। এর মাঝে দীপার আওয়াজ শুনে গেলে দিঠি কথা না বাড়িয়ে চৈতালির হাত ধরে টেনে ঘরের ভেতরে দাঁড় করিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর হাত ধরেই তাকে মায়ের রুমে নিয়ে যায়। রুমে ঢুকতেই চৈতালিকে দেখে দীপা অবাক হয়ে বলে, আরে তুমি এসেছো? জানো, এইমাত্র দিঠির সাথে তোমার কথাই বলছিলাম। তারপর বলো কেমন আছো? চৈতালি সালাম জানিয়ে উত্তরে বলে, জি ভালো আছি। আপনার পায়ের কি অবস্থা? ব্যথা কমেছে? রাতে ঔষধ খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছিলাম। দীপ্র বলল, ওকে নাকি ছবি তুলে পাঠিয়েছ? আজ যে আসতে পারো সেটাও বলেছিল। আমি অবশ্য তোমার অপেক্ষাতেই ছিলাম, তবে এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি। চৈতালি মুচকি হেসে বলে, আসলে কলেজ থেকে তাড়াতাড়ি বের হয়েছি তো, তাই ভাবলাম বাসায় যাওয়ার আগেই দিয়ে যাই। বেশ করেছ, খুব খুশি হয়েছি। কথাটা বলে একটু থেমেই আবার বলে, আচ্ছা মা, তোমরা যে আগের পরিচিত সেটা তো কাল বললে না। দীপ্র বলল, তোমার বোন নাকি ওর ডিপার্টমেন্টেই পড়ে। আসলে ব্যস্ততা আজকাল আমাদের এমনভাবে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরে যে পরিবারের সদস্যদেরই ঠিকমতো খবর নেওয়া হয় না।
সবাই বলে মোবাইল নামক ডিভাইস নাকি সবার মাঝে দূরত্ব কমিয়েছে, সহজেই নাকি সবার সাথে যে কোনো সময় যোগাযোগ করা যায়। তোমার কাছেও কি তাই মনে হয় মা? চৈতালি উত্তরে বলে, আমার মনে হয় না। ঠিক বলেছ, মোবাইলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, এটা ঠিক। চাইলেই আমি সবার খবর নিতে পারি। তবে আমার মনে হয় কি যেন, এতে বরং আরো ক্ষতি হয়েছে। আন্তরিকতা, হৃদ্যতা কমেছে। আবেগ বলে যে কিছু আছে সেটা তো এখন আর বোঝাই যায় না। আমরা সবাই ঘরকুনো হয়ে যাচ্ছি, মোবাইলেই সব কাজ সারতে চাচ্ছি। আগে আশেপাশে কয়েকটা বাড়ি পর্যন্ত সবাই সবাইকে চিনত, সবাই একে অপরের বাসায় যাওয়া আসা করত। কিন্তু এখন দেখো, আমরা সবাই অবসর পেলেই মোবাইল নিয়ে বসি, যেন এই মুঠোফোন দিয়ে একটু খবর নিলেই সব দায়িত্ব শেষ হয়ে যাবে। এই যে আমাকেই দেখো না, তোমরা পাশের বাড়িতে এসেছ, সেও নাকি 3 বছরের মতো, অথচ আমি তোমাদের কাউকে চিনি না। কি অদ্ভুত না? চৈতালি এতটা সময় ধরে দীপার বলা সব কথা বেশ মনোযোগ দিয়েই শুনছে। শুনতে ভালো লাগছে, মনে হচ্ছে অনেক দিন পর কেউ তার মনে জমানো আক্ষেপের কথাগুলো প্রাণ খুলে তাকে বলছে। চৈতালি বলে, সত্যি বলতে আজকাল আমরা সবাই নিজেদের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য ইচ্ছে থাকলেও সব সময় সবার সাথে সশরীরে সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠে না। তখন সেই সময়টার জন্য এই ডিভাইসটা খুব কাজের বলে মনে হয় আন্টি। দুজনের কথার মাঝে দিঠিত্রে হাতের রুমে ঢুকতেই চৈতালি বলে, আবার এসব কেন? এসব করে আমাকে লজ্জায় ফেললেন। দীপা হেসে বলে, ভদ্রতা দেখাচ্ছ মা। চৈতালি আর কথা বাড়ায় না, চুপচাপ অল্প কিছু খেয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, অনেক দেরি হয়ে গেছে, আজ তাহলে আসি। এরপর প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলে, নিজের যত্ন নেবেন কিন্তু। এই অবস্থায় কদিন হাঁটাহাঁটি করতে ডাক্তার নিষেধ করেছে, তাই রেস্ট কাটান কদিন। সে না হোক কাটাবো, কিন্তু তুমি আবার কবে আসবে বললে না তো। আজ তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে বুঝলে। শোনের পর দিন তোমার মাকে নিয়ে এসো, খুশি হব। চৈতালি কি উত্তর দেবে ভেবে পায় না, কারণ সে তো আর কোনোদিন এই বাড়িতে আসতে চায় না। এতে যে শুধু শুধু ঝামেলা বাড়বে। তবুও ঠোঁটে হাসি এনে বলে, জি নিয়ে আসবো, আজ আসি। এরপর দিঠির সাথেও টুকটাক কথা বলে বিদায় নেয়। আর এদিকে পর্দার আড়ালে দাঁড়িয়ে সবটাই চুপচাপ অবলোকন করে দীপ্র। এই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে বোনকে। মায়ের সাথে এত সুন্দর সাবলীল আলাপচারিতায় মুগ্ধ হয় আরেক দফা। শেষমেশ আবার দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলে ওঠে, আপনার সব কঠোরতা কি তাহলে শুধুমাত্র আমাকে ঘিরে? না হলে আমার সাথে তো কখনো এমন চমৎকার করে কথা বলেননি জবা। কলেজে বড় আপার রুমে মিটিং এ বসে আছে চৈতালি সহ আরো কয়েকজন সিনিয়র শিক্ষক শিক্ষিকা। তারেক স্যারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছে কয়েকজন ছাত্রী, আর এসব অভিযোগ নিয়েই আজকের এই মিটিং। চৈতালির সব কথা মনোযোগ দিয়ে শোনার পর বড় আপা বলেন, মানলাম আপনি যা বলছেন সব সত্যি, কিন্তু শুধুমাত্র আপনার মুখের কথার ওপর ভিত্তি করে তো আমি কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবো না মিস চৈতালি। শুধু আমার একার মুখের কথা তো নয় আপা, অনেক ছাত্রী স্যারের অশালীন আচরণের ব্যাপারে অভিযোগ করেছে। বুঝলাম, কিন্তু প্রমাণ কোথায়? উপযুক্ত প্রমাণ না পেলে শুধুমাত্র কারো কথার ওপর ভিত্তি করে কি কোন টিচারকে অসম্মানিত করা যায়? চৈতালি কিছুটা জোর গলায় বলে, না যায় না, কিন্তু এখন তাকে অ্যালার্ট না করলে পরবর্তীতে যদি আরো খারাপ কিছু ঘটে তখন সেই ভুক্তভোগী ছাত্রীদের আমরা কি জবাব দেব? কলেজের মান তখন কতটা নিচে নেমে যাবে এটাও কি ভেবে দেখেছেন? তাছাড়া আপনার কি মনে হয় এতগুলো মেয়ে মিথ্যা বলছে? অন্যরা চুপ থাকলেও রীতা আপা নীরবতা ভেঙে বলেন, আমার মনে হয় চৈতালি ঠিক বলছে। প্রমাণ ছাড়া অ্যাকশন নেওয়া যাবে না বুঝলাম, কিন্তু তাই বলে স্যারকে কিছু বলা যাবে না তা তো নয়। তাকে অন্তত একটু সতর্ক করে দেয়া উচিত। এতক্ষণ সবাই চুপ থাকলেও এবার সবাই রীতা আপার কথার সাথে একমত পোষণ করেন। চৈতালি তখন বলে, কোন প্রতিষ্ঠানে যখন কোন একজন টিচার এমন বাজে আচরণ করেন তখন কিন্তু সেটার প্রভাব শুধুমাত্র তার ওপরেই পড়ে না, বরং সবার ওপরে পড়ে। এটা তখন সব শিক্ষকের জন্যই অসম্মানজনক। আর এর দায়ে তো আমরা এড়াতে পারি না, তাই না আপা? চৈতালির কথা শুনে বড় আপা সবার সাথে আলাপ করেন। এরপর ভুক্তভোগী ছাত্রীদের সাথেও আলাপ করে স্যারকে ডেকে সতর্ক করে দেন। কোন প্রমাণ পেলে তাকে বহিষ্কার করতে বাধ্য হবেন এটাও জানিয়ে দেন। এদিকে সব মিলিয়ে চৈতালির ওপরে তারেক স্যারের ক্ষোভটা আরো বেড়ে যায়। মনে মনে ভাবতে থাকে চৈতালিকে কিভাবে শায়েস্তা করা যায়। টিএসসির অডিটোরিয়ামে বসে আছে চৈতালি। সামনে স্টেজে চলছে একের পর এক অনুষ্ঠান। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ আর বর্ষাকাল উদযাপন দুটোই একসাথে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10টা বেজে গেছে। ফাল্গুনী প্রায় 20 মিনিট আগে কি একটা কাজের কথা বলে বাইরে গেছে, অথচ এখনো আসার নাম নেই।
এজন্যই আসতে চায়নি সে। একা একা এত অপরিচিত মানুষের মধ্যে থাকা যায়। এসব ভাবনার মাঝে হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেলে তাকিয়ে দেখে। হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে দিহান দাঁড়িয়ে আছে। চৈতালি ভ্রু কুঁচকে কিছু বলবে অমনি দিহান সালাম জানিয়ে মুচকি হেসে বলে, কাউকে খুঁজছেন? কিছু লাগবে? চৈতালি সৌজন্যতা দেখিয়ে বলে, না কিছু লাগবে না। এরপর সামনে স্টেজের দিকে তাকাতেই দিহান বলে, ধন্যবাদ আপা। হঠাৎ ধন্যবাদ কেন? আপনি কষ্ট করে এসেছেন এজন্য ধন্যবাদ। চৈতালি গম্ভীর হয়ে বলে, আর কিছু বলবে? কোন প্রয়োজন হলে আমাকে জানাবেন আপা। বিনয়ের সাথে কথাটা বলেই দিহান স্টেজের দিকে হাঁটা শুরু করে আর বিড়বিড় করে বলতে থাকে, শালা কপালটাই খারাপ। ভাবলাম আপাকে একটু পটাবো যাতে ফাল্গুনীকে পাওয়ার রাস্তাটা সহজ হয়, কিন্তু ইনি তো। দিহান চলে যেতেই ফাল্গুনী এসে পাশের চেয়ারে ধপাস করে বসেই বলে, সরি আপা, একটা কাজে ফেসে গিয়েছিলাম তাই দেরি হলো। কোথায় গিয়েছিলি? কিসের কাজ? এই তো স্টেজের পেছনেই ছিলাম। আজ তোমার জন্য দুটো সারপ্রাইজ আছে। আরেকবার রিহার্সাল করতে। কথাটা বলতেই জিভে কামড় দেয় ফাল্গুনী। অন্য প্রসঙ্গে যেতে চাইলেও চৈতালি সেটা হতে দেয় না। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলে, কিসের রিহার্সাল? তুই কি কিছুতে নাম দিয়েছিস নাকি? ফাল্গুনী হেসে মাথা নেড়ে বলে, হ্যাঁ আপু। কিন্তু প্লিজ তুমি এটা বাসায় কাউকে বলো না। মানে মাকে বলো না। জানো তো মা এসব পছন্দ করে না। চৈতালি হেসে বলে, এত ভয় পেতে হবে না। চিন্তা করিস না, আমি মাকে বলবো না। আর বলবোই বা কিভাবে? মা কি আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে? শেষ কথাটা বলতে বলতে চৈতালির মুখটা আধার হয়ে এলে ফাল্গুনী প্রসঙ্গ পাল্টে বলে, আরেকটা ভালো খবর আছে আপু। চৈতালি অন্যমনস্ক হয়ে বলে, কি ভালো খবর? ফাল্গুনী হাসি মুখে বলে, দীপ্র ভাইয়ার চাকরি হয়েছে। আগামী মাসে এই ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করবে। তাই নাকি? এটা তো বেশ ভালো খবর। চৈতালির ঘোর কাটে। কেন যেন খবরটা শুনে ভীষণ ভালো লাগে। ভেতর থেকে বেশ হালকা হালকা একটা অনুভূতি হয়। কারণ মনে মনে দীপ্রর পাগলামি দেখে, ওর পেছনে অযাচিত সময় নষ্ট করতে দেখে তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিতই ছিল। তবে আজ খবরটা পেয়ে বেশ খুশি লাগছে। চাকরি শুরু করলে ব্যস্ততা বাড়বে। তখন আর সময়ে অসময়ে বিরক্ত করবে না। তার প্রতি দীপ্রর ঘোরটাও হয়তো আপনা আপনি কেটে যাবে। এসব ভাবতেই ফাল্গুনীর ধাক্কায় ধ্যান ভাঙে তার। ভ্রুকুচকে ইশারায় কি হয়েছে জানতে চাইলেই ফাল্গুনী স্টেজের দিকে আঙুল তুলে বলে, ভাবনার জগৎ থেকে বের হয়ে এবার আমাদের নতুন লেকচারারকে দেখো। এখন তিনি গান গাইবেন। বোনের কথা শুনে চৈতালির সামনে তাকাতেই দেখে স্টেজে দাঁড়িয়ে আছে দীপ্র। নীল রঙের পাঞ্জাবি, চোখে চশমা আর হাতে গিটার। মনে মনে ভাবে দেখতে এত নম্র ভদ্র ছেলেটা তাকে এতটা জ্বালায়। এদিকে দীপ্র কোন রকম ভূমিকা ছাড়াই গাওয়া শুরু করে। হোম 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 হোম। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে। কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে বোঝে না। 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 বোঝে না বোঝে না বোঝে না। বোঝে না বোঝে না বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে। তার অন্য অন্য ডাকনাম। তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার। তবু দেখতে দেখতে কাঁদছি। আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে বোঝে না। 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 বোঝে না বোঝে না বোঝে না। বোঝে না বোঝে না বোঝে না। হোম 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 হোম। গানটা গিটার হাতে হালকা মিউজিকের সাথে শুনতে চৈতালির চমৎকার লাগে। কেমন যেন এক কষ্ট কষ্ট অনুভব। আগে কখনো গানটা শোনেনি সে। যদিও এক সময় খুব গান শুনত। কিন্তু তুষারের ঘটনার পর থেকে জীবনের মানে পাল্টে গেছে, তাই এসবের প্রতি কোন চোখ কাজ করত না তার। তবে হ্যাঁ, দীপ্রর গান তার পছন্দ। ছেলেটা বেশ গায়। অনেকদিন পর দীপ্রর গান দিয়েই আবার শোনা শুরু হয়েছিল। কিন্তু ছেলেটার প্রেম ভালোবাসা নিয়ে অতিরিক্ত বিরক্ত করার কারণে মাঝে মাঝে গান শুনতেও বিরক্ত লাগত। আজকের গাওয়া গানটা অন্যরকম। দীপ্র বেশ দরদ দিয়েই গিয়েছে গানটা। আর গানটা যে দীপ্র তাকে ইঙ্গিত করেই গিয়ে যাচ্ছে এটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। সামনের দিকে বসায় সামনের মানুষটা যে তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছিল এটাও বুঝতে বাকি ছিল না তার। কিন্তু বুঝতে পারলেও প্রকাশ করা যাবে না। না বিরক্তিও দেখানো যাবে না। কারণ তাহলেই আরো প্রশ্রয় পাবে। তাই মোবাইল হাতে ব্যস্ততার ভান করেই পুরো গানটা শুনে সে। গান শেষ হতেই সবাই হাততালি দেয়া শুরু করে। ফাল্গুনীও হাতে তালি দিতে দিতে বলে, কি সুন্দর করেই না গাইল গানটা। আহা, দারুণ ছিল তাই না আপু? চৈতালি কোন রকম উচ্ছ্বাস প্রকাশ না করে খুব স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ ভালোই গেছে। বোনের এমন প্রতিক্রিয়া দেখে ফাল্গুনী বলে, আজ এই গান শুনে কতজন যে ভাইয়ের ওপর ক্রাশ খেলো আল্লাহ জানেন।
তাছাড়া যা সুন্দর লাগছে আজ মাশাআল্লাহ। চৈতালি ঘড়ির দিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ? আমাকে বের হতে হবে। জানিস তো কাজ আছে। ফাল্গুনী এবার প্রচণ্ড বিরক্ত হয়। কপাল কুঁচকে বলে, তুমি এত রসকসহীন কেন আবু? একেবারেই পানসে টাইপ। তোমার মতো পানসের নারীর প্রেমে কিভাবে কেউ এমন পাগলামি করে আমি বুঝি না। পুরোই। চৈতালি চোখ গরম করে তাকালে ফাল্গুনী হালকা কেসে বলে, না মানে বলছিলাম যে। চৈতালি কণ্ঠে গম্ভীরতা এনে বলে, সেদিন বাবার বলা কথাগুলো মনে আছে তো? দীপ্রকে নিয়ে কথা বলার আগে ভেবে বলবি। যাক, আর কতক্ষণ লাগবে সেটা বল। আমার কাজ আছে। ফাল্গুনী মুখ আধার করে বলে, এই তো খুব বেশি সময় না। একটু পর আমার নাচ আছে। আমার নাচটা দেখে তারপর না যাও। ঠিক আছে। এর কিছুক্ষণ পরেই শুরু হয় ফাল্গুনীর নাচ। ফাল্গুনীর নাচের সময় তার দিকে ধ্যানের অপলক তাকিয়ে থাকা নজর এড়ায়নি চৈতালির। তবে তাই বলে মনে উকি দেয়া অযাচিত চিন্তাগুলোকে প্রশ্রয় দেয় না সে। এরপর আরও প্রায় 1 ঘন্টা যাবৎ চলে অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি সব মিলিয়ে বেশ ছিল আয়োজন। চৈতালি সবচেয়ে বেশি অবাক হয় দীপ্রর উপস্থাপনা শুনে। শেষের দিকে উপস্থাপনা করে দীপ্র। চমৎকার, সাবলীল কথায় সুন্দর ছিল সবটা। আশেপাশে বসা অনেক ছাত্রীদেরই আলাপে ছিল দীপ্রর গান, স্মার্টনেস, উপস্থাপনার বিষয়গুলো। এসব বিষয়ও চৈতালিকে বেশ আনন্দ দেয়। বিরক্তির মাঝেও ছেলেটার এসব গুণ দেখে ভালোই লাগে আজ। চৈতালি ফাল্গুনীর সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে টিএসসির সামনে মাত্রই এসে দাঁড়িয়েছে। কিছু কাজের জন্য ফাল্গুনীর যেতে দেরি হবে। এদিকে চৈতালির নিজেরও নীলক্ষেত কিছু কাজ আছে। তাই অপেক্ষা না করে রওনা দেয় সে। কিন্তু কোন রিকশায় যেতে রাজি হচ্ছে না। এদিকে আকাশেও আবার হালকা মেঘ জমেছে। ঠান্ডা একটা বাতাস বইছে। সকাল থেকে গরমের যে তীব্রতা ছিল নিমিষেই সেই গরমের তীব্রতা কমে গেছে। যে কোন সময় হয়তো বৃষ্টি শুরু হবে। এমন মেঘলা দিনে বিশ্ববিদ্যালয়ের ভেতর হাঁটতে চৈতালির ভীষণ ভালো লাগে। নীলক্ষেত খুব বেশি দূরেও নয়। তাই আর রিকশার জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করে। এমন সময় দীপ্রর ডাকে ফিরে তাকাতেই দেখে সে দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাঁপাচ্ছে। এভাবে দৌড়ে এসে হাঁপাতে দেখে চৈতালি চিন্তিত হয়ে বলে, কি ব্যাপার? এভাবে দৌড়ে এসেছ কেন? কোন সমস্যা? দীপ্র হাত দিয়ে ইশারা দিয়ে অপেক্ষা করতে বলে জোরে জোরে শ্বাস ছাড়ছে। চৈতালি বিষয়টা বুঝতে না পেরে আবার বলে, কোন সমস্যা? ফাল্গুনী পাঠিয়েছে তোমাকে। কিছু লাগবে? দীপ্র এবার হাঁপাতে হাঁপাতে বলে, আপনি আজ এত কথা বলছেন কেন জবা? আপনি তো এত কথা বলেন না। চৈতালি এবার নিজেকেই নিজে শুধায়, আমি আজ বেশি কথা বলছি। কই না তো। হ্যাঁ তো। চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, আমি শুধু জিজ্ঞেস করলাম যে এভাবে দৌড়াতে দৌড়াতে এসেছ কেন? এটা কি বেশি কথা বলা হলো? ধন্যবাদ। চৈতালি বলে, হঠাৎ আবার ধন্যবাদ কেন? সেদিন আমার মাকে। বিষয়টা চৈতালি বুঝতে পারে। তাই দীপ্রকে থামিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে, এটা তো আমার দায়িত্ব তাই না? মানে একটা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করব এমনটাই তো হওয়া উচিত। এতে ধন্যবাদ কেন? কারণ আপনি এই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সবাই তো আপনার মতো ভাবে না। ঠিক আছে, ধন্যবাদ গ্রহণ করলাম। এবার আসি। কথাটা বলে হাঁটা শুরু করতেই দীপ্র বলে, আমি একটু আপনার সাথে আসি। মানে কিছু কথা ছিল। চলবে? প্রিয় জবা ফুল, পর্ব -17। মৌমিতা হোসেন। চৈতালি চায় না দীপ্র তার সাথে যাক। কারণ সেদিন নীলক্ষেত তাদের দুজনকে একসাথে দেখার পর বাসায় যেই ঘটনা ঘটল এরপর আর কাউকে কোন প্রশ্ন করার মতো সুযোগ সে দিতে চায় না। তাছাড়া বাবার বিশ্বাসের অমর্যাদা সে কোনোভাবেই হতে দিতে পারবে না। তাই তো গত কিছুদিন পুরোপুরি এড়িয়ে গেছে দীপ্রকে। কিন্তু আজ আর সম্ভব হয়নি। সব সময় সম্ভব হয় না। আর একটা ব্যাপার হলো চৈতালির পক্ষ থেকে যেহেতু কোন অনুভূতি নেই তাই। চৈতালির ভাবনার মাঝে দীপ্র আবার বলে, আসবো আপনার সাথে। বেশি না অল্প সময়ের জন্য। চৈতালি দাঁড়িয়ে বলে, কি বলবে এখানেই বলো। আমার সাথে আসতে হবে না। দীপ্র জানত চৈতালির তরফ থেকে উত্তরটা না হবে। অন্য সময় হলে হয়তো মনটা খারাপ হতো। কিন্তু এবার আর মন খারাপ হয় না। কারণ এতটা সময় ধরে চৈতালি তার সামনে ছিল, এতটা সময় ধরে সে তার জবাকে মন ভরে দেখতে পেরেছে, এর বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে। দীপ্রকে এভাবে চুপ দেখে চৈতালি বলে, কি হলো বলবে না? দীপ্র ভাবনা থেকে বের হয়ে বলে, মানে আমার চাকরি হয়েছে। চৈতালি মৃদু হেসে বলে, শুনলাম আজ ফাল্গুনী বলেছে। ও আমার আগেই আপনাকে খবরটা দিয়ে দিল। চৈতালি মৃদু হেসে বলে, তাতে কি? ভালো খবর, তাই তোমার আগেই দিয়ে দিয়েছে। চৈতালিকে হাসি মুখে কথা বলতে দেখে দীপ্রর ভেতরটা অন্যরকম এক ভালো লাগায় ছেয়ে যায়। দীপ্র কিছু বলবে তখনই চৈতালি আবার বলে, তোমার চাকরির খবরটা শুনে ভালো লেগেছে। তোমার জন্য মন থেকে শুভেচ্ছা রইল।
দীপ্র চুলের ভাঁজে হাত বুলিয়ে ধন্যবাদ জানিয়ে বলে, আমার কথাটা রাখার জন্য আবারও ধন্যবাদ। চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, তোমার কথা? কোন কথা? দীপ্র হেসে বলে, এই যে সময় বের করে এলেন, তাও আবার নীল শাড়ি পরে এলেন। নীল আমার পছন্দের রং। আপনাকে আজকের এই বিশেষ দিনে নীল রঙে দেখার খুব ইচ্ছে ছিল। তাই তো ফাল্গুনীকে। চৈতালি এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে। এজন্যই ফাল্গুনী নীল রঙের শাড়ি পরানোর জন্য এত অস্থির ছিল। আজ কেন জানি নিজের বোনের ওপরেই রাগ হলো তার। হঠাৎ করেই বিরক্ত লাগতে লাগলো সবটা। কারণ চৈতালি যেখানে মনে প্রাণে দীপ্রর কাছে থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আসছে, সেখানে ফাল্গুনীর এমন আচরণ না আর মানতে পারছে না সে। সবকিছুর তো একটা লিমিট থাকে নাকি? এসব ভেবে ভেবে চৈতালির পুরো চোখে মুখে যে বিরক্তির ছাপ পড়েছে সেসবও নজর এড়ায় না দীপ্র। চৈতালির বিরক্তির কারণটা কিছুটা আন্দাজ করে দীপ্র বলে, এত বিরক্ত হবেন না প্লিজ। আমি জানি আপনি নিজ থেকে আসেননি। এও জানি যে এই রঙের শাড়িটাও আপনি নিজ থেকে পরেননি। চৈতালি বলে, অযথা কাউকে মিথ্যা খুশি দেয়া আমার কাজ নয় দীপ্র। তাই যা হবার নয় সেসব ভাবনা কেউ মনে পুষে রাখুক, সেটা আমি চাই না। মিথ্যা? দীপ্র মুচকি হেসে বলে, কেউ যদি মিথ্যা খুশি পায় তাতে দোষ নেই তো। আর ভবিষ্যৎ কে বলতে পারে বলুন? আপনি আমার হবেন না এমন কোন নিশ্চয়তা তো আপনি দিতে পারেন না, তাই না? আল্লাহ চাইলে যে কোন কিছু সম্ভব। তাই আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। কথাটা বলে চলে যেতে নিলেই দীপ্র বলে, বারবার তারা দেখিয়ে কি বোঝাতে চান? সবার কাছ থেকে এভাবে পালিয়ে বেরালেও নিজের কাছ থেকে কিভাবে পালিয়ে বেরাবেন জবা? চৈতালি এবার আর সামনে আগায় না। 2 কদম পিছিয়ে আগের জায়গায় ফিরে এসে বলে, কি বললে? কার কাছ থেকে পালানোর কথা বললে? আপনার মনে আমার জন্য যদি বিন্দু পরিমাণ জায়গাও না থাকে তাহলে আমায় নিয়ে আপনার এত চিন্তা কেন? কেন আমার ভালো কোন খবরে আপনার চোখে আনন্দ দেখতে পাই আমি? অনেক দিন পর আজ আবার প্রচণ্ড বিরক্ত হয় চৈতালি। নিজের করা কাণ্ডে নিজেই বিরক্ত হয়ে বলে, ঠিক বলেছ। আসলে আমার আগেই সব বোঝা উচিত ছিল। বোঝা উচিত ছিল যে তোমার মতো মানুষ ঠিক হবার নয়। আরও বোঝা উচিত ছিল তোমার সাথে ভালো করে দুটো কথা বলাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। মানে সত্যি তোমাকে যত দেখি ততই অবাক হই আমি। চারিদিকে এত এত মানুষদের তোয়াক্কা না করে দীপ্র দুগদম এগিয়ে এসে বলে, কেন অবাক হন জবা? অবাক হবার মতো কি করেছি আমি? আপনাকে ভালোবাসি, এতে কি সত্যি অবাক হবার মতো কিছু আছে? চৈতালি প্রথমে খানিকটা অপ্রস্তুত হলেও খুব দ্রুত নিজেকে সামলে চোখে চোখ রেখে বলে, তোমার মতো নির্লজ্জ মানুষ আমি আজ অবধি দেখিনি। দীপ্র গম্ভীর কণ্ঠে বলে, পুরনো কথা আর কতবার বলবেন জবা? জানেন তো আমি আগে এমনটা ছিলাম না। কিন্তু যেদিন থেকে আপনার প্রেমে পড়লাম সেদিন থেকেই ধীরে ধীরে এত নির্লজ্জ হয়েছি। নিজস্ব সবকিছু ভুলতে বসেছি। আপনার প্রেমে এতটাই পাগল হয়েছি যে চারপাশে এত এত মানুষদেরও পাত্তা দেওয়ার ফুরসত পাচ্ছি না। তাই এসব কথা বলে আর লাভ নেই। চৈতালি চারিদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে বলে, কদিন ধরে তোমার নিষ্ঠুপতা দেখে ভেবেছিলাম তুমি বোধ হয় ধীরে ধীরে হলেও লাইনে আসছো। নিজের ভুলগুলো হয়তো বুঝতে পেরেছ। কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি আসলে ঠিক হবার মতো মানুষ নও। তুমি। চৈতালি কথা শেষ করার আগেই তার মোবাইল বেজে উঠলে তাকিয়ে দেখে ফারুক সাহেব ফোন দিয়েছে। এই সময়ে হঠাৎ বাবার ফোন পেয়ে রিসিভ করে কথা বলতে বলতে সামনে আগাতে থাকে সে। মনে মনে বাবাকে ধন্যবাদ জানায় এই ক্ষণিকের ঝামেলা থেকে তাকে রক্ষা করেছে বলে। চৈতালি বুঝতে পারে না পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাকে ঠিক কতটা ভালোবাসে। বুঝতে পারে না তার এসব অবহেলা, এভাবে এড়িয়ে যাওয়া মানুষটাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে। তবে কষ্ট পেলেও এবার কেন যেন দীপ্রর মনে এক অদ্ভুত জেদ চেপে বসে। চৈতালিকে পাওয়ার জেদ। প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। তখন চৈতালির সাথে সাথে দীপ্র নিজেও চলে যায়। একটু পরে ফিরবে জানালেও আর না ফেরে না। কয়েকবার ফোন করলেও ফোন রিসিভ করে না, আর এতেই দিহান বুঝে যায় যে কিছু একটা সমস্যা হয়েছে। না হলে কোন কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার মানুষ দীপ্র না। আর তাই শেষের সবকিছু গোছানোর দায়িত্ব পড়ে দিহানের ঘাড়ে। দিহান নিজেও বন্ধুর চেয়ে কোন অংশে কম না। পার্টনার হিসেবে সে ফাল্গুনী সহ আরো কয়েকজনকে আটকে রাখে। এতক্ষণ বসে সব গুছিয়ে ফাল্গুনী যখন বের হয়ে রিক্সা ঠিক করতে নেয় সেই সময়ে দিহান এসে বলে, একা একা যেতে হবে না। একটু অপেক্ষা করো, আমি তোমাকে পৌঁছে দেব। হঠাৎ করে দিহানের এত অধিকার নিয়ে বলা কথাগুলো শুনে ফাল্গুনী কি বলবে বা কি বলা উচিত বুঝতে পারে না। তাই চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই দিহান এসে বলে, চলো তোমাকে পৌঁছে দেই। ফাল্গুনী অবাক চোখে তাকিয়ে বলে, পৌঁছে দেবেন মানে? কিভাবে পৌঁছে দেবেন? বাইকে করে? এমা, বলেন কি? পাগল হয়েছেন?
একদম উল্টে পড়ে যাব। দিহান হেসে বলে, পড়বে কেন? আমাকে ধরে বসবে। ফাল্গুনী আজ একের পর এক শোকত হচ্ছে। সে খেয়াল করেছে আজ সকাল থেকে দিহান ভাই তার সাথে অন্যরকম আচরণে করছে। সে যেখানেই যাচ্ছে সেখানেই দিহান ভাইও যাচ্ছে। কিন্তু কেন? ফাল্গুনী বিড়বিড় করে বলে, দীপ্র ভাইয়া কি আপুকে পাওয়ার জন্য নতুন কোন প্ল্যান করছে নাকি? তাকে নিয়ে আটকে রেখে? না না, এমন খারাপ কিছু করার মতো মানুষ তিনি নন। তাহলে দিহান ভাই তার ওপরে নজর রাখছে কেন? হঠাৎ কারো ডাক শুনে তাকিয়ে দেখে দিহান বাইকে বসে বলছে, কি হলো? চলো। না না, আমি আপনার সাথে যাব না। আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। ফাল্গুনীর ভয় দিহান বুঝতে পারে। তাই মুচকি হেসে বলে, কেন, আমার সাথে গেলে কি হবে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? ফাল্গুনী শাড়ির আঁচল চেপে ধরে সাহস নিয়ে বলে, যাব না মানে যাব না। আপনি আমার এমন কেউ না যে আপনি বললেন আর আপনার সাথে আমি রওনা দেব। দিহান বাইক থেকে নেমে সামনে এসে বলে, এমন কেউ না কিন্তু হতে কতক্ষণ বলো? ফাল্গুনী কথার মানে বোঝার চেষ্টা করতেই দিহান বলে, ঠিক আছে, এত ভাবতে হবে না। চলো তোমাকে রিকশায় ঠিক করে দেই। কথাটা বলেই একটা রিকশা ঠিক করে দেয়। ফাল্গুনী কিছু না বলে যেই না রিকশায় উঠবে ঠিক তখন দিহান কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, বিয়ের আগ পর্যন্ত আর কোনোদিন শাড়ি পরে ভার্সিটিতে আসবে না। এটা আমার নির্দেশ। মানে? চোখ বড় করে কথাটা বলতেই দিহান বলে, কোন মানে নেই? যা বলেছি তার ব্যর্থ যেন না ঘটে। ফাল্গুনী এবার আর কিছু না বলে দ্রুত রিকশায় উঠে হুড তুলে দেয়। আর মনে মনে দিহানের থেকে ছাড়া পাওয়ার জন্য দোয়া করতে থাকে। এদিকে দিহান নিজেও বন্ধুর মতোই ভালোবাসার মানুষের রিকশার পেছনে পেছনে যেতে থাকে আর আপনমনে বলতে থাকে, বন্ধুর মতো আমিও কি তবে কঠিন প্রেমে মজে গেলাম। নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম। চৈতালি বাসায় ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বসেছে। মন মেজাজ খারাপ থাকায় তখন আর নীলক্ষেত যায়নি সে। কিছুটা পথ হেঁটে এসেই রিকশা নিয়ে চলে আসে বাসায়। কদিন একটু মাথা ঠান্ডা থাকলেও আজ আবার সেই একই অস্বস্তি পেয়ে বসেছে তাকে। এর মাঝে হঠাৎ মোবাইল বেজে উঠলে তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। চৈতালির সময় ক্ষেপণ না করে রিসিভ করে হ্যালো বলতেই শুনতে পায় দীপ্রর কণ্ঠ। মোবাইল রেখে দেবে ভেবেও আজ আর না রেখে গম্ভীর কণ্ঠে বলে, ফোন করেছ কেন? তোমাকে না নিষেধ করেছি ফোন করতে? কথা শেষ না করেই চলে গেলেন, তাই বাধ্য হয়ে ফোন দিলাম। চৈতালি কপাল কুঁচকে বলে, কথা শেষ না করেই মানে? তোমার সাথে আমার আর কি কথা থাকতে পারে দীপ্র? দীপ্র সব সময়ের মতোই শান্ত কণ্ঠে বলে, অনেক কথা আছে। আপনার না থাকলেও আমার কাছে জমানো অনেক কথা আছে যা আপনাকে শুনতে হবে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে পথ আটকে কথা শেষ হবে না জবা। সব কথা সব জায়গায় বলাও যায় না। আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন। কাল পরশু যখন খুশি। কথা দিচ্ছি আপনি যদি কিছু বলতে চান সেই সব কথাও আমি শুনব। তবে তার আগে আমার জমানো কথাগুলো আপনাকে শুনতে হবে। এসব কথা এভাবে এত মানুষের সামনে হয় না। কারণ এতে আপনার সম্মানই আঁচ লাগবে। চৈতালি আজ আর কিছু ভাবে না। রোজ রোজ এসব তার আর ভালো লাগছে না। তাই দীপ্রর কথা শোনা মাত্রই বলে, ঠিক আছে। কাল দুপুর 2টায় রমনা পার্কে চলে আসবে। ঠিক 2টায়। আশা করি এবারই তোমার এসব ফালতু আবেগ নিয়ে আমাদের শেষ কথা হবে। কি ব্যাপার চৈতালি? কাল তো তারেক স্যারকে অ্যালার্ট করলাম। তারপরেও আজ ছাত্রীরা এত হট্টগোল শুরু করেছে কেন? চৈতালি উদ্বিগ্ন হয়ে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না আপা। সকালে কলেজে আসার পরে তো সব স্বাভাবিকই ছিল। কিন্তু টিফিন টাইমের পর থেকে ছাত্রীরা কেন এত হট্টগোল শুরু করেছে বুঝতে পারছি না। তুমি এখনই গিয়ে ওদের সাথে কথা বলো। স্যার নতুন করে কিছু করেছে কিনা জিজ্ঞেস করো। কিছু অভিভাবক নাকি কলেজের ভেতর ঢুকতে চাচ্ছেন, তাদের সাথেও পার্সোনালি কথা বলো। জি আপা, আমি এখনই যাচ্ছি। চৈতালি ভেবেছিল আজ কলেজেই আসবে না। কাল দীপ্রর সাথে কথা বলার পর থেকে রাগ বিরক্তি সব মিলিয়ে অস্থির সময় পার করেছে সে। রাতে ফাল্গুনী কথা বলতে এলে তার সাথেও কোন কথা না বলে রুম থেকে বের করে দেয়। যার জন্য রাতে ঠিকমতো ঘুমও হয়নি। এসবের একটা বিহিত করতে হবে, এজন্য আজ দেখা করতেও রাজি হয়েছিল সে। কিন্তু সময় যে কাটছে না। আর এজন্যই সকালে উঠে আবার কলেজে চলে এসেছে। ভেবেছে টিফিন টাইমে বড় আপার কাছে থেকে ছুটি নিয়ে চলে আসবে। কিন্তু সেটা আর হলো না। তার আগেই ছাত্রীদের হট্টগোল শুরু হয়ে যায়। চৈতালি সিদ্ধান্ত নেয়, এখন আগে এই সমস্যার সমাধান করবে, তারপর ব্যক্তিগত সমস্যা দেখবে। এসব ভেবে ভেবে ছাত্রীদের কাছে যেতেই তারা সবাই মিলে স্যারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকে। যার মধ্যে প্রধান অভিযোগ হলো গতকাল এক ছাত্রীর সাথে বেশ অশালীন আচরণ, মেসেজে, ফোনে বাজে প্রস্তাব দেয়া। এমন বাজে প্রস্তাব নাকি তিনি আরো অনেক ছাত্রীকেই দিয়েছেন।
সেই সব বিষয় অভিভাবকদের কানেও পৌঁছালে সবাই মিলে আজ কলেজে এসে হট্টগোল শুরু করেন। চৈতালি আসার আগে আরো দুজন আপা এসে তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা কেউ কোন কথা শুনতে চান না। তাদের একটাই দাবি, আর সেটা হলো তারেক স্যারকে বরখাস্ত করা সহ তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণ করার জন্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে তারা কারো কোন কথাই শুনতে চান না। অবশ্য সবটা শোনার পরে, সব প্রমাণ দেখার পরে চৈতালি নিজেও অভিভাবক ছাত্রীদের দাবির সাথে একমত পোষণ করে। আর ছাত্রীদের দাবি নিয়েই আবার বড় আপার রুমের দিকে যায়। বেলা বাজে 12টা। এখনো 2 ঘন্টার সময় হাতে আছে। বাসা থেকে রমনা খুব বেশি দূরে না হলেও দীপ্র ঠিক করে রেখেছে আগেই যাবে। সব বিষয়ে খোলাখুলি আলোচনা করবে আজ। চৈতালিকে যে সে সত্যিকার অর্থেই প্রচণ্ড ভালোবাসে সেই সবটা আবার জানাবে তাকে। বিয়ের প্রস্তাব দেবে। এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে যেই না বের হবে অমনি দেখে বড় আপা দিতে এসেছে। মায়ের রুমে বসে তার সাথে গল্প করছে। বোনকে অনেক দিন পর দেখা মাত্রই দীপ্র বলে, কেমন আছো আপা? কখন এসেছো? দিতি কোন উত্তর না দিয়ে মায়ের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়লে পেছনে দাঁড়িয়ে দিতি বলে, তোমার চাকরির খবর এখনো আপাকে দাওনি বলে প্রচণ্ড রকম ক্ষেপে আছে আপু। তাই ওভাবে মুখ ফুরিয়ে নিয়েছে। ছোট বোনের কথা শুনে দীপ্রর এখন নিজের ওপরেই ভীষণ রাগ হয়। কাল সবটা মিলে ডিস্টার্বড থাকায় বাসায় ফিরে চাকরির খবরটা শুধু কোনোরকম মাকে জানায়। বাবা আসাদ সাহেবকেও এখন পর্যন্ত খবরটা জানানো হয়নি। ভেবেছিল আজ সকালে নাস্তার টেবিলে জানাবে, কিন্তু তার ঘুম ভাঙার আগেই আসাদ সাহেব রেস্টুরেন্টে চলে যান। তাই তাকেও জানানো হয়নি। আর বোনের বিষয়টা মনেই আসেনি তার। অথচ এমনটা হবার কথা নয়। এক চৈতালির চিন্তায় সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে এক ধরনের অপরাধবোধ হয় তার। কিভাবে সবটা ম্যানেজ করবে এসব ভাবতে ভাবতে রুমে ঢুকে চুপচাপ দিতির পাশে বসে হাসিমুখে বলে, অবশেষে আমার চাকরি হয়েছে আপা। আগামী 1 তারিখ জয়েন করব ইনশাআল্লাহ। কালকেই কনফার্ম করেছে। কাল ব্যস্ত থাকায় তোমাকে জানানোর এত ব্যাখ্যা দিতে হবে না। দিতি অভিমানী কণ্ঠে কথাটা বলতেই দীপ্র বলে, রাগ করো না আপা। সত্যি বলছি সব মিলিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তাই কি? আমার একমাত্র আদরের ভাইয়ের এমন একটা খবর আমাকে জানতে হয় সবার শেষে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? ভাগ্যিস আজ মাকে দেখতে এসেছিলাম, না হলে হয়তো আজও জানতে পারতাম না। সবাই ঠিকই বলে মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায়। আমার তো বিয়ে হয়ে গেছে। এখন তো আর আমি এই বাড়ির কেউ না। তাই এটাই স্বাভাবিক। আমি প্রতিবেশীদের মতো সবার শেষে জানবো, এটাই ঠিক আছে। চলো চলো চোখে এক নিঃশ্বাসে দিতি কথাগুলো বলতেই দীপ্র বোনের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত দিয়ে কান ধরে অন্য হাত বোনের কাঁধে রেখে বলে, এই যে কানে ধরলাম আপা। সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিন হবে না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। দীপ্রর অবস্থা দেখে দিতি হাসতে হাসতে বলে, এবারের মতো মাফ করে দাও আপু। ভাইয়া এত করুণ চেহারা নিয়ে মাফ চাচ্ছে। সেই সময়ে দিতির দিকে তাকিয়ে দীপাও বলে ওঠে, এবারের মতো মাফ করে দে মা। শুনেছিস তো তোর ভাই তার নিজের বাবার কাছেও এই সংবাদটা এখন পর্যন্ত দিতে পারেনি। তাই রাগ করিস না। দীপ্র ও তখন বলে, হ্যাঁ আপু, এবারের মতো মাফ করে দাও। সামনে আর কখনো এমন ভুল হবে না। ঠিক আছে, মাফ করব। তবে একটা শর্ত আছে। দিতির কথা শুনে সবাই কপাল কুঁচকে তার দিকে তাকাতেই সে মায়ের দিকে তাকিয়ে বলে, জয়েন করা মাত্রই ওকে বিয়ে দিয়ে দাও। মেয়ে খোঁজা শুরু করো। অবশ্য আমার কাছে অলরেডি 2-3 জন পাত্রী আছে। তবে সাহস করে এত দিন আগাতে পারিনি। এবার যেহেতু চাকরি পেয়ে গেছে সেহেতু দেরি করার কোন মানে নেই। দীপ্র যেন এত দিন ধরে এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। আজ যেহেতু আপা নিজেই বিয়ের কথা বলেছে তাই অতি আনন্দে কাউকে কোন রকম কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে, ঠিক বলেছ আপা। চাকরি যেহেতু হয়ে গেছে তাই এখন আর দেরি করা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলতে হবে। মায়ের সেবা করার জন্য একজন সঙ্গী হবে। তাছাড়া আমার বয়সও তো কম হলো না। দীপ্রর মুখে এমন কথা শুনতেই দিতি খিলখিলিয়ে হাসতে থাকে। আর দীপা চুপচাপ বসে সন্তানদের এই হাসি আনন্দ মন ভরে উপভোগ করতে থাকে। এদিকে দীপ্র নিজেও স্বস্তির শ্বাস ফেলে। কিছু বিষয় না চাইতেও সবার কাছে স্বাভাবিকভাবে বলতে পেরে নিজেকে অনেকটাই হালকা লাগে। একটানা 3 ঘন্টা ধরে চলমান মিটিংয়ের সমাপ্তি হলো এখন। ছাত্রীদের দাবি নিয়ে অভিভাবক, কিছু ছাত্রী সহ একটানা সংঘটিত হয় এই মিটিং। সবার দাবি আর তোপের মুখে বাধ্য হয়ে তারেক স্যারকে সাময়িকভাবে বরখাস্ত করেন স্কুল কর্তৃপক্ষ। বিশেষ তদন্ত কমিটি গঠন করে বলা হয় 1 সপ্তাহের মধ্যে যেন তারা রিপোর্ট প্রকাশ করেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে বাকি সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন সবাইকে। এরপরেই অভিভাবক,
ছাত্রীরা শান্ত হয়ে ফিরে যান। চৈতালি সব গুছিয়ে মিটিং শেষ করে যেই না বড় আপার রুম থেকে বের হবে ঠিক সেই সময় বড় আপা বলেন, কাজটা কি ঠিক হলো চৈতালি? তারেক সাহেবকে এভাবে হুট করে বরখাস্ত করা কি উচিত হলো? বড় আপার কথা শুনে সিনিয়র শিক্ষিকা সালমা আপা বলেন, এছাড়া অন্য কোন উপায়ও তো ছিল না আপা। সময়টা খারাপ। এখন সবাই অনেক বেশি সচেতন। তাছাড়া এখনের ছেলে মেয়েদের ধৈর্য খুব কম। তারা কোন কিছুর জন্যই সময় দিতে চায় না। কিছু দাবি করার সাথে সাথে সেটা পূর্ণের জন্য মরিয়া হয়ে ওঠে। তারা বোঝেন না যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সময়ের প্রয়োজন হয়। হুট করে বলা মাত্রই কোন প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্ত নিতে পারে না। বড় আপা বলেন, ঠিক বলেছেন সালমা আপা। বাচ্চারা একবারও তাদের প্রতিষ্ঠানের মান সম্মানের কথা ভাবল না। কে জানে এতক্ষণে হয়তো খবরটা কোন নিউজ চ্যানেলের কাছেও পৌঁছে গেছে। বড় আপা কথাটা বলার সাথে সাথে আরো কয়েকজন তার সাথে একমত পোষণ করলে চৈতালি বলে, আপনাদের কথার সাথে একমত হতে পারলাম না আপা। ছাত্রীরা অনেক দিন ধরেই স্যারের নামে অভিযোগ করে এসেছে। আমি বারবার আপনাকে বিষয়টা জানিয়েছিও। শুধু আপনাকে না, আরো অনেককেই জানিয়েছি। কিন্তু আপনারা কেউই আমার কথা বিশ্বাস করেননি। বিষয়টাকে গুরুত্বই দেননি। যার জন্য আজ পরিণামটা এমন হলো। সালমা আপা তখন বলেন, শুনুন মিস চৈতালি, এক হাতে কখনো তালি বাজে না। নিশ্চয়ই মেয়েগুলোরও দোষ ছিল। না হলে এমনি এমনি কোন পুরুষ কারোর সাথে এমন আচরণ করে না। আপার কথাটা শোনা মাত্রই মেজাজ খারাপ হয়ে যায় চৈতালির। কিন্তু সিনিয়রের সাথে নমনীয় হয়ে কথা বলতে হবে তাই কণ্ঠে তেজ নিয়েই ঠান্ডাভাবে বলে, সেটা তো সময় হলেই জানা যাবে। তদন্ত কমিটি তাদের দায়িত্ব পালন করুক। এত ছাত্রীদের কাছে যেসব প্রমাণাদি আছে সেগুলোকে ভুল প্রমাণ করুক, তাহলেই সবটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এরপর চৈতালি আর কথা না বাড়িয়ে বিদায় নিয়ে বের হতে হতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 5টা বেজে গেছে। সময় দেখতেই তার বাবার কথা মনে পড়ে। তাই দ্রুত মোবাইল বের করে ফোন দিতে গিয়ে দেখে সেখানে অসংখ্য মেসেজ আর কল এসেছে, যার বেশিরভাগই অপরিচিত নাম্বার থেকে এসেছে। এত মিসকল দেখে ফোন ব্যাক করতেই শুনতে পায় সেই পরিচিত কণ্ঠস্বর। 4 ঘন্টা ধরে আমি আপনার অপেক্ষায় বসে আছি, অথচ আপনার কোন খবরই নেই। যদি নাই আসবেন তাহলে বলেছিলেন কেন? ঠান্ডা কণ্ঠে এমন কঠিন করে বলা কথাগুলো শুনে চৈতালি খানিকটা ঘাবড়ে যায়। মনে পড়ে যায় আজ রমনা যাওয়ার কথা। কিন্তু এখন তো বিকেল হয়ে গেছে। এখন গেলে তো বাসায় ফিরতে অনেক দেরি হবে। এসব ভাবতেই দীপ্র বলে, আপনার কাছে কিছু জানতে চেয়েছি জবা। যদি নাই আসবেন তাহলে মিথ্যে আশ্বাস কেন? আমার কথাগুলো জরুরি ছিল। কালই বলেছিলাম সে কথা। তারপরেও কলেজে আজ ঝামেলা ছিল। ভীষণ ব্যস্ত ছিলাম তাই সম্ভব হয়নি আসা। আর এখন অনেক দেরি হয়ে গেছে তাই। কথাগুলো বলতে বলতে গেট থেকে বের হতেই দেখে গেটের সামনে বাইকে হেলান দিয়ে দীপ্র দাঁড়িয়ে আছে। কালো শার্ট, চোখে সানগ্লাসে দেখতে বেশ ভালো লাগছে। চৈতালি ভাবে, এমন সুদর্শন ছেলেটা কেন যে অযথা সময় নষ্ট করছে আল্লাহ জানেন। আফসোস করে। আর এসব ভাবনার মাঝে মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে যেই না ফোনটা রাখবে এমন সময় দীপ্র বলে, চুপচাপ এসে হয় আমার বাইকে উঠে বসুন, নতুবা রিক্সা নিয়ে সোজা রমনা চলুন। আপনি চাইলে অন্য কোথাও বসতে পারেন, কিন্তু বসতে হবে। আমাকে আজ সময় দিতে হবে। বেশি সময় নেব না, কথা দিচ্ছি। তবে আমার কথাগুলো আজই আমাকে বলার সুযোগ দিতে হবে। বিকেল হবার সাথে সাথে সাধারণত গরমের তীব্রতা কমতে থাকে, কিন্তু আজ মনে হচ্ছে তাপ না কমে বরং বাড়ছে। তাই তো 5টা বাজলেও গরমে চৈতালির কপাল বেয়ে ঘাম ঝরছে। সকাল থেকে কলেজের নানা ঝামেলা সামলেও ছিল ভীষণ ক্লান্ত। এমন সময়ে দীপ্রর এমন অযাচিত আবদার শুনে বেশ বিরক্ত হয় সে। ইচ্ছে হয় দুটো কথা শোনাতে, কারণ এই সময়ে এসব পাগলামি আবদার শুনতে তার ভালো লাগে না। কিন্তু আশেপাশে কলেজের অন্যান্য শিক্ষকরাও উপস্থিতি থাকায় কথা বাড়ায় না। মনে হালকা দ্বন্দ্ব থাকলেও সাহস নিয়ে রমনা যাওয়ার পরিকল্পনা করে রিক্সা ঠিক করতে সামনে আগাতে নিলেই দীপ্র ফোন রেখে পাশে এসে বলে, রিক্সা ঠিক করতে হবে না। আমার বাইকের পাশে দাঁড়িয়ে থাকা রিক্সায় উঠুন। চৈতালি তপ্ত শ্বাস ফেলে কথা না বাড়িয়ে ধীর পায়ে হেঁটে রিক্সায় উঠে বসে। রিক্সা চলতে থাকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। আর পেছনে পেছনে বাইক নিয়ে আসতে থাকে দীপ্র। যেন একটু আড়াল হলেই হারিয়ে যাবে তার জবা। তাড়াতাড়ি বলো, কি বলবে? 6টা বেজে গেছে, আমাকে ফিরতে হবে। বাসায় চিন্তা। চৈতালির কথা শেষ করতে না দিয়েই দীপ্র বলে, চিন্তা করবে না, আমি ফাল্গুনীকে জানিয়ে দিয়েছি। চৈতালি কপাল কুঁচকে বলে, কি জানিয়ে দিয়েছ? এটাই যে আপনি আপনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষের সাথে আছেন। চৈতালি বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় না যে তুমি আজকাল একটু বেশি বাড়াবাড়ি করছো? এসবের মানে কি দীপ্র? দীপ্র মুচকি হেসে বলে, কোনটাকে বেশি বাড়াবাড়ি বলছেন জবা? আপনাকে ভালোবাসি এই বিষয়টা। চৈতালির রাগ হয়।
ভীষণ রাগ। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলে আশেপাশে চোখ বুলিয়ে নেয় একবার। পুরো রমনা পার্কে অসংখ্য মানুষ। কেউ হাঁটছে, কেউ বসে গল্প করছে। অনেকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে। বাচ্চাগুলো খেলছে, দৌড়াচ্ছে। অল্প বয়সী কিছু ছেলেমেয়েও জোর বেঁধে বসে আছে। তবে মানুষ বেশি থাকায় তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চালিয়ে যাচ্ছে তাদের প্রেমালাপ। এদের ভিড়ে নিজেকে জুনিয়র একজনের সাথে ভাবতেই আবার বিরক্তিতে কেমন যেন অস্বস্তি হয় তার। বসা থেকে চট করে উঠে দাঁড়িয়ে বলে, তোমার কথা শেষ হলে বলো, আমি রওনা দেব। সন্ধ্যা হয়ে আসছে। বাসায় চিন্তা করবে। দীপ্র এবার কণ্ঠে গম্ভীরতা এনে বলে, আমার চাকরি হয়েছে। আগামী মাসেই জয়েন করব। কাল বলেছিলে। এক কথা রিপিট করার কোন মানে নেই। সরি। সরি বলতে হবে না। তোমার মূল বক্তব্য কি সেটা বলো। চাকরিটা আমি কার জন্য করব জানেন? সেটা জেনে আমার কোন কাজ আছে বলে আমার মনে হয় না। তবুও যদি জানতে চাও তাহলে বলবো তোমার নিজের জন্য আর তোমার পরিবার মানে তোমার মা বাবার জন্য। দীপ্র মুচকি হেসে বলে, আপনার ধারণা ভুল। চাকরিটা আমি করব আপনার জন্য। শুধুমাত্র আপনার জন্য। চৈতালি অবাক চোখে তাকাতেই দীপ্র বলে, কিছুদিন আগে হঠাৎ করে আপনার আড়াল হওয়া আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল। টানা কয়েকদিন কলেজে যাওয়া, ছাদে আসা, বারান্দায় আসা সহ সব ক্ষেত্রে আপনার সময় হয়ে যায় এলোমেলো। আপনি যখন পুরোপুরিভাবে আমাকে এড়িয়ে যাওয়া শুরু করলেন তখন ফাল্গুনির কাছে জানতে পারলাম আপনার বড় ভাই এসেছিল। সেদিন আপনার বড় ভাইয়ের করা অভিযোগ আর আপনার প্রতি আঙ্কেল এর বিশ্বাস দুটোই আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল। আমি কখনোই চাইব না যে আমার কারণে আপনি অসম্মানিত হন। তোমার চাওয়া না চাওয়াতে কি এসে যায় বলো? প্রশ্নের সম্মুখীন তো আমাকে হতেই হচ্ছে। হোক সে তোমার ইচ্ছাতে কিংবা অনিচ্ছাতে। আমি মানছি আপনার অভিযোগ। আর এজন্যই তো বন্ধুদের পরামর্শে। চৈতালি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? আমি চাকরিতে জয়েন করেই আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো জবা। তাহলে নিশ্চয়ই আপনার সম্মানহানি হবে না। এভাবে আপনার পেছনে ঘুরে সবার অগোচরে ভালোবেসে আর সময় নষ্ট করতে চাই না। এর চেয়ে ভালো এমন কোন উপায় বের করা যাতে আপনি আমি দুজনেই ভালো থাকি, তাই না? চৈতালির যেন এবার বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেছে। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। তবুও কণ্ঠে বিস্ময় নিয়ে বলে, সত্যি তুমি পাগল হয়ে গেছো দীপ্র। তোমার ডাক্তার দেখানো উচিত। খুব শীঘ্রই ডাক্তার দেখানো উচিত। চৈতালির এই কথাটা শুনে দীপ্রর কেন যেন ভীষণ রাগ হয়। অভিমানের পাল্লা তিরতির করে বাড়তে থাকে। যার ফলে দ্রুত এসে দূরত্ব মিটিয়ে দাঁড়ায় চৈতালির একেবারে সামনে, খুব কাছাকাছি। এদিকে দীপ্রর এমন আচরণ চৈতালির মাঝে বিরক্তি, অস্বস্তির মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ। চারদিকে চোখ বুলিয়ে উত্তরে কিছু বলবে ঠিক তখনই দীপ্র বলে, আপনার কাছে আমার ভালোবাসার কোন মূল্য নেই তাই না? এজন্যই বোধ হয় আমার সবকিছুই আপনার কাছে পাগলামি মনে হয়। আচ্ছা জবা, কি করলে আপনি আমাকে বুঝবেন বলতে পারেন? আপনি যা বলবেন আমি তাই করব। তবুও ফিরিয়ে দেবেন না প্লিজ। দেখুন, এতদিন না হয় আমি আপনার যোগ্য ছিলাম না। কিন্তু এখন তো আমি আপনার বাসায় প্রস্তাব পাঠাতেই পারি। এখন তো আমি। চৈতালি দু কদম পিছিয়ে বলে, না, প্রস্তাব পাঠাতে পারো না। আমি তোমার অনেক সিনিয়র, আমার একটা অতীত আছে, বিষয়গুলো ভুলে যেও না দীপ্র। দীপ্র এবার হাতের রাখা সানগ্লাস ছুঁড়ে মেরে নিজের চুল নিজেই খামচে ধরে কয়েক সেকেন্ড নীরব থেকে এরপর রেগে বলে, বারবার এই একই কথা বলে, কি বোঝাতে চান আপনি? হ্যাঁ, কি বোঝাতে চান? সিনিয়র সিনিয়র সিনিয়র, উফ, শুনতে শুনতে আমার কান ধরে গেছে জবা। সিনিয়র জুনিয়র বুঝি না। আমি আপনাকে ভালোবাসি, শুধু এটা বুঝি। আমি কিশোর নই যে মোহাচ্ছন্ন হয়ে আপনার পেছনে ঘুরব। একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষ আমি। পুরোপুরি সুস্থ মস্তিষ্কে আপনাকে ভালোবেসেছি আমি। আমার প্রেমকে, আমার ভালোবাসাকে এভাবে আর ছোট করবেন না প্লিজ। খানিক সময় নীরব থেকে দীপ্র আবার বলে, আপনি জানেন না জবা, আপনার জন্য আমার সব কাজ বাধাগ্রস্ত হচ্ছে। যেখানেই যাই শুধু আপনার চিন্তা, খাওয়া, ঘুম, সব জায়গায় সব ভাবনায় শুধু আপনি আর আপনি। কিন্তু বিশ্বাস করুন, আমি এমনটা চাইনি। ভালো লাগার কথাটা আপনাকে জানানোর পর যখন আপনি না করেছিলেন তখন চেষ্টা করেছিলাম আপনাকে ভুলতে। কিন্তু পারিনি। বরং নিজের ভাবনায় আপনাকে আরো বেশি করে জড়িয়ে ফেলেছি। আর এভাবেই কবে যে এতটা। দীপ্র আর বলতে পারে না। আর কোন শব্দ সাজাতে পারে না। ভালোবাসা বোঝাতে আর কি কি করতে হয় জানে না সে। শুধু জানে সে তার জবাকে ভীষণ ভালোবাসে। শুধু জানে বয়স কখনো ভালোবাসার মাঝে বাধা হতে পারে না। মনের মিল যদি থাকে তাহলে এই বয়সের ব্যবধানে কি এসে যায়। দীপ্রর আজ একটাই ইচ্ছে, আর সেটা হলো তার জবাকে রাজি করানো। যেভাবেই হোক রাজি করানো। দীপ্র রক্তিম চোখ দুটো বন্ধ করে বসে পড়ে নিচে ঘাসের ওপরে। মনে মনে প্রত্যাশা করে ইতিবাচক কোন উত্তরে।
এদিকে চৈতালি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনলেও এখন কি করবে, কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না। সে জানে দীপ্র ভালো ছেলে, যে কোনো মেয়ে তাকে পছন্দ করতে বাধ্য, কিন্তু সে তো যে কোনো কেউ নয়। তার প্রতি বাবার বিশ্বাস, বয়সের ব্যবধান সবটাই তার জন্য অনেক বড় বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার তিক্ত অতীতের অভিজ্ঞতা, যা প্রতিনিয়ত ছায়া হয়ে তাকে ঘিরে রাখে। যে অভিজ্ঞতা তাকে নতুন কোন সম্পর্কে যেতে বাধা দেয় বারবার। এজন্যই তো আজ অবধি মায়ের কথায় রাজি হয়ে পারেনি সে। সেখানে আজ দীপ্রর কথায় কিভাবে সায় দেবে, না চৈতালি আর ভাবতে পারে না। ভীষণ বিরক্ত হয়, রাগ হয় নিজের ওপরে। মনে মনে ভাবে দীপ্রর এমন আচরণের পেছনে কোনোভাবে সে নিজে দায়ী নয় তো। পরমুহূর্তেই আবার ভাবে, না কিভাবে দায়ী হবে। সজ্ঞানে তো কোনোদিন সে দীপ্রকে প্রশ্রয় দেয়নি। তাহলে মাগরিবের সুমধুর আজানের ধ্বনিতে যাবতীয় ভাবনা থেকে বের হয় চৈতালি। বলার মতো অনেক কিছু থাকলেও কোন এক অদৃশ্য ভাবনা আটকে দেয় তাকে, যার জন্য আর কিছুই বলা হয় না। পেছনে ফিরে দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে এক পলক তাকিয়ে দেখে যায় বিধ্বস্ত অবস্থায় বসে থাকা দীপ্র নামক প্রেমিককে, যার জন্য হয়তো সে কিছুই করতে পারবে না, করা সম্ভব না। এদিকে দূর থেকে এতক্ষণ ধরে ঘটে যাওয়া সবকিছুই ক্যামেরায় বন্দি করে রাখে কেউ একজন, যা হয়তো পাল্টে দেবে পরবর্তী গল্পটা, পাল্টে দেবে তাদের জীবনের বাকি সময়টা। ফারুক সাহেব ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন এমন সময় দরজার দিকে চোখ পড়তেই দেখে চৈতালি দাঁড়িয়ে আছে। তিনি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত প্রায় 12টা বাজে। এত রাতে আদরের মেয়েকে এভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত হয়ে বলেন, কি ব্যাপার মা, এত রাতে তুই এখানে? কিছু বলবি? কোন সমস্যা হয়েছে? চৈতালি ধীর পায়ে হেঁটে এসে বাবার পাশে দাঁড়িয়ে বলে, আমি কি তোমার ঘরে আসতে পারি না বাবা? অবশ্যই পারিস, তবে আসিস না তো তাই বললাম। শেষ কবে নিজ থেকে আমার ঘরে এসেছিলি মনে আছে? আমার তো মনে পড়ে না মা। বাবার কথাগুলো আজ চৈতালির বুকে গিয়ে বাঁধে। মনটা বেশ খারাপ হয়ে যায় নিমিষেই। কি বলবে, কিভাবে শুরু করবে ভাবতে থাকে। চৈতালির ভাবনার মাঝেই ফারুক সাহেব মেয়ের মাথায় হাত রেখে তার পাশে বসতে বলেন। চৈতালি চুপচাপ বসে ওড়না ধরে পেঁচাতে থাকলে তিনি বলেন, কি ব্যাপার মা? কি হয়েছে? কেউ কিছু বলেছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চৈতালি কিছু বলবে এমন সময় চয়নিকার রুমে ঢুকে তাকে দেখলে বেশ অবাক হয়ে বলেন, এত রাতে তুই এখানে? কোন সমস্যা হয়েছে নাকি? ফারুক সাহেব এবার কিঞ্চিত বিরক্ত হন, কারণ বাবা মেয়ের কথার মাঝে এই মুহূর্তে অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। তাই তিনি কপালে ভাঁজ ফেলে বলেন, বাবার সাথে মেয়ে কথা বলছে, এতে সমস্যার কি দেখলে? সব সময় বাঁকা কথা বলা অভ্যাস হয়ে গেছে তাই না? এটা কি বাঁকা কথা হলো? তোমার মেয়ে কি সহজে আমার রুমে আসে? আজ এসেছে এর মানে কোন সমস্যা হয়েছে? বিশেষ কোন কারণ ছাড়া তো সে। চৈতালি মায়ের কথা শেষ হবার আগেই বলে, আমি বিয়ে করতে চাই বাবা, তোমরা আমার জন্য পাত্র দেখো। চৈতালির মুখে এমন কথা শুনে দুজনেই ভীষণ অবাক হয়। একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। যেই মেয়ে বিয়ের নাম শুনলেই রেগে যায়, কখনো বিয়ে করবে না জানিয়ে দেয়, সেই মেয়ে আজ নিজ থেকে বিয়ের কথা বলছে, এটা ভাবতে দুজনই চিন্তায় পড়ে যায়। খুশি হবার কথা থাকলেও কেন যেন খুশি হতে পারে না। আজ যেন কোনোভাবেই বিষয়টা মানার মতো না। তবুও সব বিষয়ে চিন্তা কাটিয়ে ফারুক সাহেব বলেন, হঠাৎ এমন সিদ্ধান্ত নেয়ার কারণটা কি মা? এই তো সেদিনও বললি তুই বিয়ে করবি না। বিয়ে নিয়ে তোর কতই না বিদ্বেষ, তাহলে আজ হঠাৎ কি হলো? চৈতালি নিচের দিকে তাকিয়ে বলে, এতদিন বিয়েতে রাজি ছিলাম না বলে কখনো রাজি হব না এমনটা তো হতে পারে না তাই না বাবা? বিষয়টা ঠিক তা নয়। আমি বলতে চাচ্ছি হঠাৎ আজ এমন সিদ্ধান্ত নেয়ার পেছনে কোন কারণ নেই তো? মানে কেউ তোকে কোন রকম চাপ দিচ্ছে না তো? এমনটা হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারিস। আমি তোর মতের বাইরে কিছু করব না, কাউকে করতেও দেব না। ফারুক সাহেবের কথা শুনে চয়নিকা রেগে বলে, তুমি কি বলতে চাচ্ছ যে আমি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি? অস্বাভাবিক কিছু নয়, দিতেও পারো। চয়নিকা এবার রেগে আরো কিছু বলবে অমনি চৈতালি বিরক্ত হয়ে বলে, তোমরা একটু চুপ করবে প্লিজ। আগে সবটা শুন, তারপর যা বলার বলো। আমাকে বিয়ের জন্য কেউ চাপ দেয়নি, আমি নিজেই অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। চৈতালি একটু সময় চুপ করে আবার বলে, তোমরা আমার জন্য পাত্র খোঁজা শুরু করো। আমি খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে চাই। ফারুক সাহেব মেয়ের কথা শুনে বলার মতো কিছু খুঁজে পায় না। মনে শুধু আজেবাজে ভাবনা এসে ভিড় জমাতে থাকে। এদিকে চয়নিকা মেয়ের এমন সিদ্ধান্তে খুশি হলেও ভেতরে তৈরি প্রশ্নকে আর আটকে রাখতে না পেরে বলে, এসব বিয়ে সাদিকি মুখের কথা নাকি? দ্রুত বললেই কি দ্রুত হয় সবকিছু? বয়স পেরিয়েছে অনেক আগেই, এখন সুযোগ্য পাত্র পেতে সময় লাগবে।
চৈতালি উঠে দাঁড়িয়ে বলে, আমার জন্য এত সুযোগ্য পাত্র লাগবে না মা। তোমাদের পছন্দ মতো কেউ হলেই চলবে। আমি রাজি আছি। এরপর দ্রুত পায়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে নিচেই বসে পড়ে দুহাত দিয়ে মুখ থেকে ডুকরে কেঁদে ওঠে। চৈতালি চলে গেলে চয়নিকা তাড়াতাড়ি মোবাইল নিয়ে ছেলের নাম্বারে ফোন করে। এমন সুখবরটা যেন ছেলেকে না জানালেই নয়। যেভাবেই হোক চৈতালি যে বিয়েতে রাজি হয়েছে এতেই এখন তিনি মহাখুশি। কিন্তু ফারুক সাহেবকে ঘিরে ধরে নানা ধরনের চিন্তা। হঠাৎ এভাবে বিয়েতে রাজি হওয়া, তাও আবার দ্রুত যে কোন একজন হলেই হবে, এই বিষয়গুলো তাকে বেশ ভাবনায় ফেলে দেয়। তাছাড়া চৈতালির চোখ মুখ জুড়ে যে বিষণ্ণতা অস্থিরতা ছিল সেই সবকিছুও তার নজরে এড়ায়নি। তাই বিষয়টা নিয়ে আরেকবার কথা বলবে বলে ঠিক করেন তিনি। মা বাবার রুম থেকে এসেছে প্রায় ঘন্টা পেরিয়েছে। এর মাঝে ফাল্গুনি এসে দুবার নক করে গেলেও কোন প্রকার সাড়া দেয়নি সে। সেই একইভাবে হাঁটু ভাঁজ করে বসে আছে দরজার সামনে। কাঁদতে কাঁদতে চোখ দুটো জ্বলছে ভীষণ। তবুও কান্না পাচ্ছে আজ। নিজেকে অসহায় মনে হচ্ছে। কারণ বিয়ে নামক এমন বন্ধনে কখনোই সে আবদ্ধ হতে চায়নি। চেয়েছিল নিজের মতো করে বাঁচতে। চেয়েছিল ছলনা মিথ্যে প্রেম থেকে নিজেকে দূরে রাখতে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। দীপ্রুর জন্য সবটা এলোমেলো হয়ে গেল। সন্ধ্যায় রমনা থেকে আসার পর চৈতালি অনেক ভেবেছে। আজ সে যেভাবে দীপ্রকে দেখেছে এটা সে কখনোই চায়নি। কেউ তার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করবে, পরিবারকে কষ্ট দেবে, এসব তো চৈতালি কল্পনাও করতে পারে না। এতদিন ভেবেছিল জুনিয়র ছেলের ক্ষণিকের আবেগ সময়ের সাথে সাথে হয়তো মুছে যাবে। এড়িয়ে গেলে বোঝালেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না, সে ভুল ছিল। আজ সে দীপ্রর চোখে যা দেখেছে, যেই আবেগ ভালোবাসা সে অনুভব করেছে, এরপর আর তার পক্ষে চুপ থাকা সম্ভব হয়নি। দীপ্রর ভালোর জন্য, বাবার বিশ্বাস রক্ষা করার জন্য বাধ্য হয়ে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাছাড়া মা যদি এসব ঘৃণা করেও টের পায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। দোষ না করেও আবার দোষী হয়ে কথা শুনে যেতে হবে আজীবন, যা মেনে নেয়া তার জন্য অসম্ভব। চৈতালির বিশ্বাস তার বিয়ে হয়ে গেলেই দীপ্র নিজের ঘোর আবেগ থেকে নিজেকে সরাতে পারবে। নতুবা শুধু শুধু তার নিজের জীবনটা নষ্ট হবে। আর তাই সময় না নিয়ে নিজেকে সব ধরনের অপবাদ থেকে বাঁচাতে বিয়ে নামক এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে সিদ্ধান্তটা নেয় একেবারেই মনের বিরুদ্ধে। আর এজন্যই কষ্টের পরিমাণটা এত বেশি। নানান ভাবনার মাঝেই চৈতালি তীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জানলা ঘেঁষে দাঁড়াতেই টের পায় বাইরে বাতাস শুরু হয়েছে। ঝড়ের পূর্বাভাস যেন এটা। কিছু সময়ের মধ্যেই হয়তো নামবে মুষলধারে বৃষ্টি। ধুয়ে মুছে নিয়ে যাবে সব আবর্জনা। শুধু তার জীবনের সব কিছু পড়ে থাকবে আগের মতোই। সেই একইভাবে সতেজ হবার বদলে বরং বাড়িয়ে দিয়ে যাবে হতাশা। কি ব্যাপার বাবা, আজ আর আমার রুমে এলি না যে? টেবিলে খাবার পরে আছে, রাতে নাকি খাওয়া দাওয়াও করিসনি? কি হয়েছে? শরীর ঠিক আছে তো? দীপ্র আজ অনেক রাত করে বাসায় ফিরেছে। মন মেজাজ খারাপ থাকায় বাসায় ফিরে কিছু না খেয়েই নিজের রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। এমনকি আজ মায়ের কোন খোঁজ খবরও নেয়নি বা তার সাথে দেখাও করেনি। কিছুক্ষণ আগে পিপাসা পেলে দেখে রুমে পানি নেই। তাই ডাইনিং থেকে পানি এনে রুমে ঢুকে বসতেই দীপা খোরাতে খোরাতে এসে দীপ্রকে কথাগুলো বলে। এদিকে পায়ে ব্যথা নিয়ে মা কষ্ট করে রুমে আসে। দীপ্রর মনটা খারাপ হয়ে যায়। অপরাধবোধ হয় ভীষণ। কিন্তু কিছু করার নেই। কারণ এমনটা তো সে ইচ্ছে করে করছে না। ভেতরে চরম অশান্তি, তাই আপনা আপনি সব হয়ে যাচ্ছে। চাইলেও যে স্বাভাবিক হতে পারছেন না সে। দীপ্রকে চুপ দেখে দীপা এসে তার পাশে বসে কাঁধে হাত রেখে বলে, চলবে।